আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আশা করি যে যেখানে আছি সবাই ভালো আছি, সুস্থ আছি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। করোনার এই ক্লান্তি লগ্নে শুরু থেকেই এক্সিস মেডিকেল স্কুল আয়োজন করে যাচ্ছে দেশের সকল লিজেন্ডারি মেন্টরদের ক্লাস। এরই ধারাবাহিকতায় আসন্ন থার্ড প্রফকে সামনে রেখে আমাদের শুরু হয়েছে স্পেশাল প্রফ সেশন। এমনই একটি প্যাথোলজি রিটেন সেশন নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে শুধু নেপাল থেকে দেবেশ ঝা ভাইয়া। ভাইয়া এখন অধ্যয়নরত রয়েছে রংপুর মেডিকেল কলেজে 2015-16 সেশনে। হোস্ট হিসেবে আমি থাকবো ফাতেমা হক ইয়া, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, সেশন 2016-17। আজকে আমাদের আলোচনার টপিকটি হলো সিস্টেমিক প্যাথোলজির অনেক ইম্পর্টেন্ট একটি টপিক, রেনাল এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভাইয়া সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে আর দেরি না করে ভাইয়ার কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আমি ভালো আছি এবং আশা করতেছি যে তুমি এবং আমার ছোট ভাই বোনরা যারা সবাই এই সেশন দেখতেছেন সবাই ভালো আছেন। এই সেশনটা স্টার্ট করার আগে আমি ধন্যবাদ দিতে চাই অ্যাক্সিস মেডিকেল পরিবারকে যে আমাকে এই সুযোগটা দেয়া হচ্ছে যে আমি আমার ছোট ভাই বোনদেরকে হেল্প করতে পারবো এবং আশা করি যে এই সেশনটা দেখে আমার ছোট ভাই বোনরা যারা সেশন দেখতেছেন এই সেশন থেকে আপনাদের কিছু উপকার হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার জন্য লাভ হবে। এন্ড আশা করি যে আপনারা যারা যারা সেশন দেখতেছেন, যারা যারা এখানে টাইম ডিভোট করতেছেন, আপনাদের টাইমটা খুবই ভালো করে ইউটিলাইজ হবে। কারণ যে আমি আজকে প্রিপারেশন করে আসছি আপনাদের জন্য। তো আজকে বেসিক্যালি হচ্ছে রিটেন কোয়েশ্চেন ডিসকাশন। এই রিটেন কোয়েশ্চেন গুলা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি পাস কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন ব্যাংক থেকে তোলা হয়েছে। এন্ড আপু ফাতেমা আপু আমাকে কোশ্চেন গুলা জিজ্ঞেস করবে এবং আমি ওই প্রশ্নগুলা হচ্ছে ব্রিফলি অ্যান্সার দিব। সাথে সাথে আমি ভাইবার জন্য ইম্পর্টেন্ট কথাগুলাও একটু একটু উল্লেখ করে দিব। তো আজকে টপিকটা হচ্ছে renal system or let's say nephrology, then reproductive system and breast. তো আজকে এই তিনটা টপিক। তো আরো ডিলে না করে আমরা শুরু করতে পারি এই কোশ্চেনটা। তো আপু তুমি প্রশ্ন জিজ্ঞেস করো। আচ্ছা ভাই, তাহলে আমরা রেনাল সিস্টেম দিয়ে শুরু করি। জি আপু। আচ্ছা ভাই, আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ইমিউনোলজিক্যাল মেকানিজম ইনভলভড ইন গ্লোমেরুলার ইনজুরি? আচ্ছা, যদি গ্লোমেরুলার ইনজুরি কথা বলি, যদি ইমিউনোলজিক্যাল মেকানিজম ফর গ্লোমেরুলার ইনজুরি চিন্তা করি, তখন আমরা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, যেটা হচ্ছে মেন, এটা হচ্ছে বেসিক। তো এটা আমি চিন্তা করব টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। এখন একটু আপনাদেরকে একটু কথা বলি নেই, আগে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই যে গ্লোমেরুলার ইনজুরি যদি হবে বেসিক্যালি ডিউ টু ইমিউন মেকানিজম, দেন আমরা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস পাবো রেজাল্ট হিসাবে কিডনিতে। মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে হচ্ছে, যেহেতু এখানে আইটিস একটা সাফিক্স আছে, তো এটা হচ্ছে ইনফ্লামেশন অফ গ্লোমেরুলার মেমব্রেন, তাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন যেহেতু ইমিউন মিডিয়েটেড, তো আমি একটু কথা বলি যে এটা বেসিক্যালি হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। প্রথমে হচ্ছে একটা চাইল্ড, এটা সাধারণত চাইল্ডে একটা ইয়ং এজে ম্যানিফেস্টেশন হয়, লেস দ্যান লেটস সে 12 ইয়ার্স। সবচেয়ে আগে আগে একটা ঘটনা থাকবে, আইদার স্ট্রেপ্টোকোকাল সোর থ্রোট ইনফেকশন অর স্কিন ইনফেকশন বাই স্ট্রেপ্টোকোকাস। এখন সোর থ্রোট হিসাবে সিকুয়েলি একটা রিউমেটিক হার্ট ডিজিজও আসতে পারে, যেটা আমি পূর্ব সেশনে ডিসকাস করছি। কিন্তু এখানে আমরা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস চিন্তা করতেছি। তো ওইটা চিন্তা করার জন্য হচ্ছে আমি নেফ্রোলজিকে অ্যাপ্রোচ করব, মানে কি রেনাল সিস্টেমকে রেফারেন্স দিয়ে বলবো। তো আগে একটা হিস্ট্রি থাকবে, লাইকলি হচ্ছে স্ট্রেপ্টোকোকাল স্কিন ইনফেকশন আর সোর থ্রোট ইনফেকশন। ওটার জন্য হচ্ছে একটা ওদের এগেনস্টে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, মানে অ্যান্টিবডি যেটা তৈরি হবে আর কি। ফার্স্ট এক্সপোজারে, ইনিশিয়াল এক্সপোজারে আইজিএম, তবে পরবর্তীতে আইজিজি, এন্ড বেসিক্যালি হচ্ছে আইজিজি তৈরি হবে। এন্ড যখন এই আইজিজিটা হচ্ছে অ্যান্টিজেন সাথে বাইন্ড করবে, তখন হচ্ছে ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলার মেমব্রেনে ডিপোজিট হবে। আর যখন এই ইমিউন কমপ্লেক্সটা গ্লোমেরুলার মেমব্রেনে ডিপোজিট হবে, তখন হচ্ছে একটা ক্লাসিক্যাল পাথওয়ের মাধ্যমে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। এখন কমপ্লিমেন্ট সিস্টেমের কিছু কনসিকুয়েন্সেস গুলো আছে। নাম্বার 1 হচ্ছে অপসোনাইজেশন হবে, যেটা C3A C3B করবে। নাম্বার 2 হচ্ছে ইনফ্লামেশন
ইনফ্ল্যামেটরি চেঞ্জ আসবে, যেটা C3 and C5 এ হচ্ছে যে ওই ভাস্কুলার পারমিয়াবিলিটিটা বাড়াবে, যেটা হচ্ছে ইনফ্ল্যামেশন, অ্যাকিউট ইনফ্ল্যামেশন একটা ইম্পর্টেন্ট পোর্শন। এন্ড থার্ডে হচ্ছে একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম হবে, MAC, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যেটা হচ্ছে কেমিক্যালি C5b C678। তো এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা কি করবে, যে যখন এই যখন গ্লোমেরুলার মেমব্রেনে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিট হবে, তখন সেখানে কমপ্লিমেন্ট পাথওয়েটা অ্যাক্টিভেট হয়ে সেখানে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো আসবে। তো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা ওই ইনজুরি, ওই গ্লোমেরুলার মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন এন্ড পোরোসাইটস গুলাকে ইনজুরি করবে করে ওখানে গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ম্যানিফেস্টেশন গুলা পাবো। তো বেসিক্যালি আপনারা এখানে এক্সপ্লেন করবেন টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। এন্ড অবশ্যই একটা হিস্ট্রি থাকতে হবে স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনের, স্পেশালি স্কিনের ইনফেকশনের। তো এটা ছিল ইমিউন মেকানিজম ইনভলভিং গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন একে আরেক ভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে give the pathogenesis of acute glomerulonephritis or immune process involved in acute glomerulonephritis। তো এই কোশ্চেন গুলা হচ্ছে একভাবেই আপনি যদি বলে দেন যে নাম্বার 1 হচ্ছে it is type 2 hypersensitivity reaction, and it is mediated by formation of antibody against streptococcal antigen. These antigen and antibody are deposited in glomerular membrane against which and this antigen antibody complex activates complement system by classical pathway, and by this pathway we get membrane attack complex, and by membrane attack complex it causes injury of glomerular membrane. So this was the mechanism in brief. এখন next question যাই আপু। আপু তোমাকে শুনতে পারতেছি না, তোমার মাইকটা অফ আছে। আচ্ছা ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারছি আপু। হ্যাঁ ভাই, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নেম দ্য প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ। আচ্ছা, যদি গ্লোমেরুলার ডিজিজকে ভাগ করি তখন আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং হেরিডিটিতে ভাগ করতে পারবো। তো এখানে প্রাইমারি উল্লেখ করতে বলতেছে, তো আমি কিছু প্রাইমারি ডিজিজগুলো উল্লেখ করতেছি। নাম্বার 1 হচ্ছে acute diffuse proliferative glomerulonephritis, যেটা পোস্ট স্ট্রেপ্টোকোকাল আর নন পোস্ট স্ট্রেপ্টোকোকাল হতে পারে। সো নাম্বার 1 হচ্ছে acute diffuse proliferative glomerulonephritis। নাম্বার 2 হচ্ছে minimal change disease। নাম্বার 3 হচ্ছে membranous glomerulonephritis। নাম্বার 4 হচ্ছে focal segmental glomerulonephrosis। নাম্বার 5 টা হচ্ছে মেমব্রেনো proliferative glomerulonephritis। নাম্বার 6 টা হচ্ছে rapidly proliferating glomerulonephritis। নাম্বার 7 টা হচ্ছে যে আইজিএ নেফ্রোপ্যাথি। নাম্বার 8 টা হচ্ছে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, এন্ড নাম্বার 9 টা হচ্ছে ডেন্স ডিপোজিট ডিজিজ। তো এই ডিজিজ গুলা রবিনস প্যাথোলজিতে উল্লেখ করা আছে। এখন সেকেন্ডারি ডিজিজ গুলা যে বলি, যেহেতু প্রাইমারি ডিজিজটা চলে আসছে তো একটু সেকেন্ডারি ডিজিজও বলে দেই। সেকেন্ডারি ডিজিজ গুলা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ এসএলই, ডায়াবেটিস মেলাইটাস, প্রাইমারি অ্যামাইলোইডোসিস আর গুড পাস্টার সিনড্রোম। গুড পাস্টার সিনড্রোমে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড পালমোনারি হেমোরেজ একসাথে পাবো। এন্ড থার্ডে হচ্ছে হেরিডিটারি ডিজিজ, যেখানে আমরা মেইনলি দুইটা অ্যালপোর্ট সিনড্রোম এন্ড ফ্যাবি সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোমে কি থাকবে, যে লেন্স ডিসলোকেশন, ক্যাটারাক্ট এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকবে। তো এটা ছিল টাইপস অফ গ্লোমেরুলার ডিজিজ। আমি আবার একটু রিপিট করতেছি প্রাইমারি ডিজিজটা, এটাকে একটু বেশি ফোকাস দেই। নাম্বার 1 হচ্ছে acute diffuse proliferative glomerulonephritis which may be post streptococcal or non post streptococcal. নাম্বার 2 হচ্ছে minimal change disease. নাম্বার 3 হচ্ছে membranous glomerulonephritis or membranous glomerulonephropathy, যেটা বললেই হবে। নাম্বার 4 টা হচ্ছে acute diffuse সরি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তারপরেরটা হচ্ছে র্যাপিডলি প্রলিফারেটিং গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরটা হচ্ছে যে আইজিএ নেফ্রোপ্যাথি এন্ড ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর সরি, একটা আমি মিস করে ফেললাম, মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এই 9টা এন্ড একটা রবিনসি যেটা উল্লেখ করা আছে ডেন্স ডিপোজিট ডিজিজ। তো এই 9টা প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ। এখন নেক্সট কোশ্চেন যাই আপু। আচ্ছা ভাই, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই নেফ্রাইটিক সিনড্রোম। আচ্ছা, নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম is a syndrome which comprises of those following symptoms. Number 1 fever, number 2 hematuria, number 3 হচ্ছে oliguria, number 4 হচ্ছে mild to moderate proteinuria, and তারপর hypertension and features of uremia. তো এটা আমি আবার রিপিট করতেছি, নেফ্রাইটিক syndrome is a disease complex which consists of symptoms like oliguria,
মাইল্ড টু মডারেট প্রোটিন ইউরিয়া, হেমাটিউরিয়া, তারপর হচ্ছে হাইপারটেনশন, ফিভার, আগে সবচেয়ে আগে ফিভার বলবেন। তারপর এর সাথে সাথে ফিচার্স অফ ইউরেমিয়া, আমি আবার রিপিট করতেছি, ফিভার, ওলিগুরিয়া, মাইল্ড টু মডারেট প্রোটিন ইউরিয়া, হেমাটিউরিয়া, তারপর হচ্ছে যে হাইপারটেনশন এন্ড ফিচার্স অফ ইউরেমিয়া। তো এটা ছিল নেফ্রিটিক সিনড্রোম। এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য ল্যাবরেটরি ইনভেস্টিগেশন টু ডিফারেন্সিয়েট অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস ফ্রম নেফ্রোটিক সিনড্রোম। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এখন করি। আগে হচ্ছে আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, সেখানে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন এন্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। এখন ফিজিক্যাল এক্সামিনেশন মধ্যে একটু ডিসকাশন করি। আমরা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে একটু ফ্রোথি আর হেজি ইউরিন পাবো, whereas ইন নেফ্রাইটিক সিনড্রোম আমরা স্মোকি আর কোলা কালার ইউরিন পাইতে পারি ডিউ টু হেমোলাইসিস, যেহেতু এখানে ব্লাড থাকবে। নাম্বার ওয়ান ডিফারেন্স। এটা ছিল হচ্ছে অ্যাপিয়ারেন্স মধ্যে, যেটা ফিজিক্যাল ফাইন্ডিং ইউরিন আরএমইতে। এখন বায়োকেমিক্যাল মধ্যে আসি। বায়োকেমিক্যাল মধ্যে আমরা নেফ্রোটিক সিনড্রোমে হচ্ছে যদি আমরা হিট কোগুলেশন টেস্ট করি, তো আমরা প্রোটিন আমরা পজিটিভ পাবো, যেটা 4+ হবে, যেটা নেফ্রোটিক সিনড্রোমে। কিন্তু হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমে 2+ অর 1+ আর 2+ হতে পারে। 4+ মানে কি, প্রোটিনটা হচ্ছে যে খুবই সলিডিফাই হবে এবং ওপেক হবে এবং পার্ল হোয়াইট হবে, সরি এগ হোয়াইট হবে, এন্ড ওটাকে ইনভার্ট করলে ওটা ফ্লো হবে না। এন্ড 1+2 অর 2+ মানে কি, যে শুধু অল্প হোয়াইট হবে, হেজি হোয়াইট হবে। এন্ড এটা দিয়ে আমরা আরে পারে হচ্ছে লেখাগুলা বুঝতে পারবো। এটা ছিল বাই কেমিক্যাল টেস্টের ডিফারেন্স। এখন অর্থোটোলিডিন টেস্ট যেটা পাবো, ওটা পজিটিভ থাকবে অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা ব্লাডকে ডিটেক্ট করবে। এরপরে আসি, আমি ফিজিক্যাল বললাম, বায়োকেমিক্যাল বললাম, এখন মাইক্রোস্কোপিক বলি। মাইক্রোস্কোপিকের মধ্যে আমরা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম ক্ষেত্রে প্রোটিন কাস্ট পাবো, অ্যাবান্ডেন্ট প্রোটিন কাস্ট পাবো, whereas ফর অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস আমরা আরবিসি কাস্টটা পাবো। কাস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিন্যাচুরেটেড প্রোটিন, যেটা হচ্ছে which occurs due to change in pH of renal tubules। এটা ছিল ইউরিন এক্সামিনেশন, ইউরিন আরএমই এর ডিফারেন্স গুলা। এখন একটু অন্য ইনভেস্টিগেটিভ ফাইন্ডিং দিয়ে আসি। যদি আমরা বায়োকেমিক্যাল এক্সামিনেশন লাইক সিরাম প্রোটিন আর সিরাম অ্যালবুমিনটা পাবো, তখন আমরা হাইপোঅ্যালবুমিনিমিয়া আর হাইপোপ্রোটিনিমিয়া পাবো নেফ্রোটিক সিনড্রোম ক্ষেত্রে। কিন্তু আমরা নেফ্রাইটিক সিনড্রোম ক্ষেত্রে সাধারণত হাইপোঅ্যালবুমিনিয়া আর হাইপোপ্রোটিনিমিয়া পাবো না, এটা নরমাল থাকবে। তারপর হচ্ছে এরপরে বায়োপসিতে আসি। তো বায়োপসিতে অবশ্যই আমরা ডিফারেন্স পাবো। নেফ্রোটিক সিনড্রোমের মেন কজটা হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ এন্ড মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। মিনিমাল চেঞ্জ ডিজিজটা হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে এবং মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। এখন আমরা হচ্ছে মিনিমাল চেঞ্জের ক্ষেত্রে ইফেসমেন্ট অফ ফুড প্রসেস অফ পোরোসাইট আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ পাবো, বাট লাইট মাইক্রোস্কোপি নরমাল থাকবে। এন্ড হচ্ছে আমরা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে সাব ইপিথেলিয়াল হাম্প ডিপোজিশন অফ ইলেকট্রন ডেন্স পার্টিকলস গুলো পাবো, যেটা হচ্ছে ডিউ টু ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্সেস। বাট ইন কেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস আমরা মানে অনেক ধরনের পাইতে পারি। এর শুধু এই দুইটা তো আছে, মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং হচ্ছে যে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি তো আছে, এছাড়াও আরো অনেক চেঞ্জ গুলা পাইতে পারি ডিপেন্ডিং অপন দ্য কন্ডিশন। যেমন হচ্ছে যে মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা ট্র্যাক অ্যাপিয়ারেন্সটা পাবো। তো এটা ছিল ইনভেস্টিগেটিভ ফাইন্ডিং। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আর প্রোটিন আর আরেকটা আছে পিসিআর, প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। পিসিআর মানে ওই পিসিআর না, পলিমারেজ চেইন রিঅ্যাকশন না, এখানে পিসিআর আর এসিআর মানে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও আর প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। তো প্রোটিন ক্রিয়েটিনিন রেশিওটা হেভিলি অ্যাল্টার্ড হবে ফর নেফ্রোটিক সিনড্রোম, বিকজ এখানে প্রোটিন অনেক চেঞ্জ হবে এন্ড ক্রিয়েটিনিনটা হচ্ছে চেঞ্জ নাও হতে পারে। কিন্তু অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে
হচ্ছে প্রোটিন আমরা অত চেঞ্জ পাবো না, এই জন্য হচ্ছে এখানে আমরা অল্প চেঞ্জ পাবো, মানে there is no such significant change in PCR or ACR for acute glomerulonephritis except in last stage। যদি লাস্ট স্টেজে হচ্ছে যখন 70% কিডনি ড্যামেজ হয়ে গেছে তখন অবশ্যই ক্রিয়েটিনিনটা বাড়বে, তখন আমরা পাবো, কিন্তু ইনিশিয়ালি আমরা পাবো না। এটা সিগনিফিকেন্ট ফর নেফ্রোটিক সিনড্রোম। এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে কমপ্লিকেশন অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, কমপ্লিকেশন অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি। নাম্বার 1, যেহেতু এটা তো কিডনি ডিসঅর্ডার, তো নাম্বার 1 হবে অবশ্যই অ্যাকিউট রেনাল ফেলিয়ার, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু এখানে হাইপারটেনশন আছে তো আমরা হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি পাবো। নাম্বার 3, এখানে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের ফিচারগুলো পাবো। কেন? যে হেমোডাইনামিক ওভারলোডের জন্য, যেহেতু হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে তো ভালো করে কাজ করতে পারবে না কিডনিটা, এই জন্য হেমোডাইনামিক ওভারলোড হয়ে যেতে পারে এবং এটার কারণে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার পাইতে পারি। এটা তো গেল তিনটা মেন। এর ছাড়া আমরা কিছু সেকেন্ডারি চেঞ্জেস গুলা পাইতে পারি, যেমন ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সেস গুলা পাইতে পারি, যেমন হাইপোনাইট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া এবং মেটাবলিক অ্যাসিডোসিস। তো আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট রেনাল ফেলিয়ার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি। নাম্বার 3 হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। নাম্বার 4টা হচ্ছে হাইপোনাইট্রিমিয়া। নাম্বার 5 হচ্ছে হাইপারক্যালিমিয়া। নাম্বার 6টা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। আচ্ছা ভাই, এবার আমাদের একটা ক্লিনিক্যাল কোশ্চেন। আচ্ছা, জি। a girl of 13 years has sudden low urinary output with cocoa-colored urine. She has also puffiness of face for last 3 days. She has a history of skin infection 3 weeks back. What is your clinical diagnosis? What will be the urinary finding of this case? আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। এখানে অবশ্যই মাই ডায়াগনোসিস ইজ acute glomerulonephritis. My provisional diagnosis is acute glomerulonephritis slash nephritic syndrome বলতে পারি, or nephritic syndrome ড্যাশ দিয়ে acute glomerulonephritis বলতে পারি। আর যদি আরো স্পেসিফিক ভাবে বলতে হয় তখন নেফ্রেটিক সিনড্রোম ড্যাশ দিয়ে acute diffuse proliferative glomerulonephritis post streptococcal টাইপ বলতে পারি। আমি আবার রিপিট করতেছি, মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ acute glomerulonephritis ড্যাশ দিয়ে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ড্যাশ দিয়ে হচ্ছে সরি নেফ্রিটিক সিনড্রোম ড্যাশ দিয়ে অ্যাকিউট ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস পোস্ট স্ট্রেপ্টোকোকাল ভ্যারাইটি। তো এখানে একটু কথা বলি। নাম্বার 1 হচ্ছে একটা ইনফেকশনের হিস্ট্রি থাকবে, একটা আদার সোর থ্রোট ইনফেকশন আর স্কিন ইনফেকশন বাই স্ট্রেপ্টোকোকাল ব্যাকটেরিয়া, তো এখানে আছে। নাম্বার 2 হচ্ছে এই ফিচার গুলা থাকবে, নেফ্রিটিক সিনড্রোমের ফিচার গুলা থাকবে যেগুলো আমি বললাম, ফিভার থাকতে পারে নাও থাকতে পারে, তবে হচ্ছে স্ক্যান্টি মিক্সুরেশন দ্যাট ইজ ওলি ইউরিয়া থাকবে, প্রোটিন ইউরিয়া মাইল্ড টু মডারেট থাকবে, ওটা সিগনিফিকেন্ট না। হেমাচুরিয়া অবশ্যই থাকবে হুইচ ইজ ডিনোটেড বাই স্মোকি কালার আর কোলা কালার ইউরিন, যেহেতু হেমোলাইসিস হয়েছে তো এই জন্য আমরা স্মোকি কালার অ্যাপিয়ারেন্স পাবো। এরপরে অবশ্যই আমরা হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি ফিচার গুলাও পাইতে পারি due to hypertension, and আমরা ইউরেমিয়া ফিচারও পাইতে পারি due to elevated end products of protein metabolism as kidney is unable to excrete those waste products। তো এটা ছিল মোটামুটি ফিচার গুলা। তো এইরকম যদি ফিচার, এই স্পেকট্রামের যদি ফিচার গুলো আসবে এন্ড এন্ড যদি হচ্ছে স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনের একটা হচ্ছে হিস্ট্রি থাকবে, তো অবশ্যই অবশ্যই হচ্ছে একটা অ্যাকিউট, এটা পোস্ট অ্যাকিউট ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস পোস্ট স্ট্রেপ্টোকোকাল ভ্যারাইটি টাইপ। তো এখন হচ্ছে ইন ফাইন্ডিংস, ইউরিনারি ফাইন্ডিংস, মানে এটা একটা ইনভেস্টিগেশনের টাইপ। তো নাম্বার 1 হচ্ছে আমরা ইউরিন আরএমই করব। ইউরিন আরএমই মধ্যে আমরা যদি ফিজিক্যাল এক্সাম করি, ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন, তো আমরা অবশ্যই স্মোকি আর কোলা কালার ইউরিন পাবো ডিউ টু আরবিসি হেমোলাইসিস, যেটা হেমাচুরিয়ার কারণে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা ইনক্রিজ পাবো, যেহেতু এখানে আরবিসি গুলা হেমোগ্লোবিন গুলা আছে ডিউ টু প্রেজেন্স অফ দোজ পার্টিকেলস, হেভি পার্টিকেলস ইন ইউরিন। সাথে সাথে আমরা এর সাথে আমরা যদি কেমিক্যাল এক্সামিনেশন করি তো আমরা প্রোটিন ইউরিয়া 1+ আর 2+ হিট কোগুলেশন টেস্ট পজিটিভ পাবো। সাথে সাথে আমরা অর্থোটোলিডিন আর বেনজিডিন টেস্ট পজিটিভ পাবো ডিউ টু প্রেজেন্স অফ ব্লাড। এন্ড যদি আমরা হচ্ছে মাইক্রোস্কোপে এক্সামিনেশন করি তো আমরা অবশ্যই আরবিসি এবং আরবিসি কাস্ট পাবো। এন্ড হচ্ছে বাকি কাস্ট গুলা এখানে
আনলাইকলি অক্সালেট ইউরেট এগুলা আমরা কিছু পাবো না। এরপরে ইনভেস্টিগেশন ফাইন্ডিংটা যে আমরা যদি প্রোটিন ক্রেটিনিন রেশিও পিসিআর আর অ্যালবুমিন ক্রেটিনিন রেশিও করি, এটা নরমাল থাকবে মোটামুটি। তারপরে আসি বায়োকেমিক্যাল ফাইন্ডিং গুলা। এখানে সিরাম অ্যালবুমিন অত অল্টার থাকবে না, থাকতে পারে তবে সিগনিফিকেন্টলি না। তো নরমালটা হচ্ছে 3.5 to 5 গ্রাম পার ডেসিলিটার, তো আমরা ওই লোয়ার লিমিট দিকে পাইতে পারি, কিন্তু অত কম থাকবে না। এন্ড হচ্ছে সিরাম অ্যালবুমিন, সিরাম প্রোটিনটাও নরমাল থাকবে, হুইচ ইজ 8 to 10 গ্রাম পার ডেসিলিটার। এর সাথে আমরা এএসও টাইট্রেট করলে এখানে এএসও টাইট্রেটের কিছু সিগনিফিকেন্ট রোল থাকতে পারে, বাট লাইপোলাইটিক ভ্যারাইটিতে আমরা কোনো চেঞ্জ নাও পাইতে পারি, যেটা স্কিনের জন্য, স্কিন ইনফেকশনের জন্য সেখানে এএসও টাইট্রেট আমরা এলিভেটেড নাও পাইতে পারি। তবে হচ্ছে জেনারেলি পাওয়ার কথা 200 ইন্টারন্যাশনাল ইউনিট 200 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর থেকে বেশি হবে এএসও টাইট্রেটটা, ফর স্পেশালি ফর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস পোস্ট স্ট্রেপ্টোকোকাল ভ্যারাইটি। এরপরে আসি, আমরা অবশ্যই টু অ্যাচিভ আ কনফার্মেটরি ডায়াগনোসিস আমাদেরকে রেনাল বায়োপসি করতে হবে, which is done by taking a piece of renal tissue and examine renal biopsy and histopathological examination. তো যদি আমরা effacement of food process of podocyte under electron microscope পাই, তো কজ হবে মিনিমাল চেঞ্জ ডিজিজ। যদি আমরা সাব এপিথেলিয়াল হাম্প পাই, তো তখন হবে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি। যদি আমরা ট্রাম ট্র্যাক অ্যাপিয়ারেন্স পাই, তো কজ হবে র্যাপিডলি প্রলিফারেটিং গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এই অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েশন গুলা মানে রেজাল্ট গুলা পাইতে পারবো। এখন এইরকম কোনো ক্লিনিক্যাল প্রশ্ন আসলে, যেমন ফিভার আছে, তারপর হেমাচুরিয়া আছে, পোস্ট স্ট্রেপ্টোকোকাল সোর থ্রোট ইনফেকশন আছে, এবং সোয়েলিং অফ ফেসও থাকবে। কারণ হচ্ছে যে সোয়েলিং অফ ফেসটা কেন থাকতেছে, ডিউ টু ইডেমা কজ বাই রেনাল কজ। এখানে দুইটা কজ আছে, যে এখানে ইডেমা কেন হবে রেনাল কজের জন্য, যে নাম্বার 1 হচ্ছে যে inadequate excretion of fluid or inability to maintain water's electrolyte balance, number 1। আর number 2 টা হচ্ছে যে এখানে due to effect of renin angiotensin aldosterone system, যেহেতু রেনাল ফ্লোটা কমে যাবে, তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে, এন্ড অ্যাক্টিভেট হওয়ার পরে এখানে অ্যালডোস্টেরনটা সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করবে, যার জন্য ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য সোয়েলিং অফ ফেস আর ইডেমা ফিচার গুলো পাবো। সাথে সাথে আমরা অলিগুরিয়া, হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, ফিচার্স অফ ইউরেমিয়া লাইক ভমিটিং, ডায়রিয়া অর নজিয়া এগুলা পাইতে পারি। তো এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। আচ্ছা ভাই, নেক্সট হচ্ছে আমাদের নেফ্রোটিক সিনড্রোম থেকে, যে হোয়াট ইজ নেফ্রোটিক সিনড্রোম, কজ অফ নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম is a complex which consists of, number 1 হচ্ছে massive proteinuria more than 3.5 gram per deciliter, more than 3.5 gram per liter in 24 hours। মানে হচ্ছে টোটাল ইউরিন এক্সক্রিশনটা হবে টোটাল প্রোটিন এক্সক্রিশনটা হবে more than 3.5 গ্রাম in 24 hours। এখানে পার লিটারের কিছু নাই, শুধু আমরা টোটাল অ্যামাউন্টটা বলবো, যে ম্যাসিভ প্রোটিনিউরিয়া মোর দেন 3.5 গ্রাম পার 24 আওয়ার। তো নাম্বার 1 হবে ম্যাসিভ প্রোটিনিউরিয়া, নাম্বার 2 হবে হাইপোঅ্যালবুমিনিমিয়া, নাম্বার 3 হবে জেনারেলাইজড ইডেমা অর অ্যানাসার্কা, এন্ড নাম্বার 4 হবে উইথ আর উইথাউট মানে এটা থাকতে পারে না থাকে, উইথাউট ডিসলিপিডিমিয়া, মেইনলি হচ্ছে হাইপারলিপিডিমিয়া ডিসলিপিডিমিয়া ক্ষেত্রে, অর হাইপার কোলেস্টেরোলেমিয়া এটা বলা হয়। তো আমি আবার রিপিট করতেছি, নেফ্রোটিক সিনড্রোম ইজ এ সিনড্রোম কমপ্লেক্স কনসিস্ট অফ, নাম্বার 1 হচ্ছে massive proteinuria more than 3.5 gram in 24 hours, hypoalbuminemia, generalized edema or anasarca with or without dyslipidemia, that is with or with bracket or slash দিয়ে লিখবেন hypercholesterolemia। তো এটা ছিল নেফ্রোটিক সিনড্রোম। এখন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম চিন্তা করি। কজ অফ নেফ্রোটিক সিনড্রোমটা হচ্ছে বেসিক্যালি চিলড্রেন আর অ্যাডাল্টে ভাগ করতে পারি। চিলড্রেনের ক্ষেত্রে মেইনলি হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ, এন্ড অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি। তো এটা ছিল কজ অফ নেফ্রোটিক সিনড্রোম। তো এখন নেক্সট প্রশ্নে যাই আপু। আচ্ছা ভাইয়া, নেক্সট হচ্ছে আমাদের হোয়াট ইজ পাইলোনেফ্রাইটিস, প্যাথোজেনেসিস অফ অ্যাসেন্ডিং ইনফেকশন ইন পাইলোনেফ্রাইটিস। আচ্ছা,
Pyelonephritis can be defined as inflammation of renal pelvis and interstitium along with renal tubules. তো এটা বেসিক্যালি একটা টাইপ অফ টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ, এটাকেই বলা হয় পাইলোনেফ্রাইটিস। আমি আবার বলতেছি, inflammation of renal pelvis along with renal interstitium and um, and renal tubules is called pyelonephritis. বেসিক্যালি এখানে রেনাল পেলভিস কে ফোকাস করতে হবে, কারণ হচ্ছে যে পাইলো ওয়ার্ডটা স্পেশালি হচ্ছে রেনাল পেলভিসের জন্য। তো এটা ছিল অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। এখন প্যাথোজেনেসিসটা বলি, বেসিক্যালি হচ্ছে রিফ্লক্সের জন্য। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা হচ্ছে এক টাইপের আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো whenever there is obstruction of urinary flow, either which may be due to any cause like bladder stone or urethral stone or ureteric stone or benign prostatic hyperplasia or prostatic carcinoma or urethral stricture, urethra or phimosis, এই কজগুলো আছে, কিছু কজগুলো আছে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। অর দেখা গেছে ফিমেলের ক্ষেত্রে সার্ভাইকাল কার্সিনোমার জন্য due to enlargement of cervix as a result of cervical carcinoma, it may cause obstruction of urethra in female, causing reflux nephropathy. So any cause which causes obstruction on prolonged filling and stasis, it may cause reflux nephropathy. And when this regurgitated urine or when this urine which has gone under stasis for a long period of time may develop bacteria or infective organisms within it due to long-term stasis. And যদি এটা reflux হবে কোনো কারণে, and if it enters renal pelvis, then it causes infection or inflammation of renal pelvis, causing acute pyelonephritis. So this was the mechanism involving acute pyelonephritis. এখন একটু ফিচার গুলা বলি। নাম্বার 1 অবশ্যই ফিভার হবে, যেহেতু এটা ইনফেকশন তো একটা সিস্টেমিক ম্যানিফেস্টেশন আসবে, তো ফিভার হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফিভার সাথে সাথে চিলস এন্ড রাইগাস থাকবে। এন্ড নাম্বার 3 হচ্ছে আমরা রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, লোইন পেন এন্ড রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসটা পাবো। তো এটা ছিল অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে। এবার ট্রিটমেন্টের একটু কথা বলি নেই। এটার ক্ষেত্রে আমরা সিফালহেক্সিন আর নাইট্রোফোরেন্টোইন এইরকম অ্যান্টিবায়োটিকটা দেই, তবে কালচার করে ভালো করে আমরা পাইতে পারবো। স্পেসিফিক টু ফর প্রেসক্রিপশন অফ স্পেসিফিক অ্যান্টিবায়োটিক আমাদেরকে কালচার করতে হবে। তো ওখানে নেক্সট কোশ্চেন যাই আপু। আচ্ছা ভাই, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস? কমপ্লিকেশন অফ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বেসিক্যালি তিনটা লিখবেন আপনারা। নাম্বার 1 হচ্ছে পায়োনেফ্রোসিস, নাম্বার 2 হচ্ছে পেরিনেফ্রিক অ্যাবসেস আর নাম্বার 3 হচ্ছে প্যাপিলারি নেক্রোসিস। পায়োনেফ্রোসিস মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ পস ইন কিডনি, যে which is basically due to infection. Number 2 হচ্ছে perinephric abscess, which is due to bacterial invasion of perinephric fat or perinephric tissues, স্পেশালি এটা পেরিটোনিয়াম যে কভার, তো রেট্রোপেরিটোনিয়াল ফ্যাট গুলা ইনভলভ করবে, তো তখন আমরা হচ্ছে পেরিনেফ্রিক অ্যাবসেস পাইতে পারি। এন্ড তৃতীয়টা হচ্ছে প্যাপিলারি নেক্রোসিস, যে প্যাপিলা গুলা আছে ক্যালিক্সেস মধ্যে, তো ওগুলা ইনফেকশন, লং টার্ম ইনফেকশনের জন্য নেক্রোসিস হয়ে যেতে পারে, এন্ড আলটিমেটলি ইট মে লিড টু রেনাল ফেলিয়ার, অ্যাকিউট রেনাল ফেলিয়ার এন্ড ডেথ। সাথে সাথে সেপ্টিসেমিয়া এর কমপ্লিকেশন আছে এখানে, সেপসিস আর সেপ্টিসেমিয়া। তো এটা ছিল কমপ্লিকেশনস অফ পাইলোনেফ্রাইটিস। এরপর হচ্ছে why UTI is more common in female? আচ্ছা, ইউটিআই ইজ মোর কমন ইন ফিমেল। আগে একটু অ্যানাটমিক্যাল ব্যাপার চিন্তা করি। হচ্ছে মেল ইউরেথ্রাটা একটু লম্বা থাকে, এর লেন্থটা হচ্ছে 18 to 20 cm, কোন কোন বুকে 25 cm ও পাইছি, কোন বইতে 25 cm ও পাইছি, তবে 18 to 20 cm লিখবেন, which is long in comparison to length of female urethra which is just 4 cm. তো এখানে দেখেন যে due to short length, number 1 ফ্যাক্টরটা আসবে যে due to short length of urethra, it is more due to short length of female urethra, it is more vulnerable to infection, especially due to ascending infection by commensal residing in reproductive tract or genital tract or by commensal residing in perineal area or groin. তো এটা ছিল। এখন যদি শর্ট লেন্থ আছে তো ব্যাকটেরিয়া গুলা ইজিলি অ্যাক্সেস করে নিতে পারবে
ওই ট্র্যাক গুলাকে। তো নাম্বার 1টা হচ্ছে যে শর্ট লিন্ড, নাম্বার 2 বলতেছি আমি, নাম্বার 2টা হচ্ছে যে ডিউ টু অ্যাবসেন্স অফ প্রোস্টেটিক ফ্লুইড। এখন একটা কথা যে কি যে প্রোস্টেটিক ফ্লুইডটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল, কারণ হচ্ছে যে it contains enzymes like lysozyme enzymes, and lysozyme enzyme cleaves bacteria, due to which uh, prostatic fluid has bactericidal property, whereas for prostatic fluid is absent in case of female. That's why it has a second cause due to absence of bactericidal enzymes which are present in prostatic fluid. Number 3 হচ্ছে due to estrogen and progesterone turnover. These estrogen and progesterone facilitates bacterial growth and involvement এবং attachment. তো এটা ছিল থার্ড কজ। এন্ড ফোর্থ কজটা হচ্ছে ইনজুরি অফ ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। তো যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তখন হচ্ছে একটু অল্প ইনজুরি হতে পারে, আইদার স্কারিং অর অলসো সরি আইদার আলসারেশন অর এক্সকোরিয়েশন। তো এই মাধ্যমেও হচ্ছে যে প্যাথোজেনিক অর্গানিজম গুলা ঢুকে ওখানে রিসাইড করে ইউটিআই করতে পারে। তো দিস ওয়ার দ্য কজ, ফোর কজ। নাম্বার 1 হচ্ছে শর্ট ইউরেথ্রা, নাম্বার 2 হচ্ছে অ্যাবসেন্স অফ প্রোস্টেটিক ফ্লুইড, নাম্বার 3 হচ্ছে ফ্যাসিলিটেশন বাই ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন হরমোন, এন্ড নাম্বার 4টা হচ্ছে ট্রমা ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। এখন নেক্সট প্রশ্ন হতে যাই আপু। ভাইয়া হচ্ছে হোয়াট ইজ রিকারেন্ট ইউটিআই, রাইটস ইজ ইম্পর্টেন্ট। রিকারেন্ট ইউটিআই কথা বলি। if infection occurs by same organism, মানে আগে তো একটা ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য একটা কালচার করা হয়েছে, তো তখন আমরা অর্গানিজম জানতে পারছি। সো ইফ দ্য ইনফেকশন occurs by same organism within 7 days after termination of antibiotic therapy, তখন বলা হয় রিকারেন্ট ইউটিআই। এখন রিকারেন্ট ইউটিআই দুইটা কথা আছে, নাম্বার 1 হচ্ছে রিল্যাপস এন্ড নাম্বার 2 হচ্ছে রিইনফেকশন। নাম্বার 1 রিল্যাপসটা কি যে মানে রিকারেন্ট ইউটিআই রিল্যাপস এন্ড রিইনফেকশন দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। রিল্যাপস মধ্যে যে ইফ ইনফেকশন occurs by same organism within 7 days after termination of antibiotic therapy, then it is called relapse. And reinfection মানে হচ্ছে if infection occurs by same or different organism after 14 days after stoppage of antibiotic therapy. So this is called as reinfection. তো reinfection and relapse এই দুই ভাবে হতে পারে রিকারেন্ট ইউটিআই। আর এটা সিগনিফিকেন্ট কেন, যে এটা অবশ্যই সিগনিফিকেন্ট যে এটা হেলথ কনসার্ন আছে একটা। যদি এটা টাইমলি ট্রিট করা না হয় আর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ট্রিট করা না হয়, তখন লং স্ট্যান্ডিং কন্ডিশনে ইট মে ডেভেলপ কমপ্লিকেশন লাইক renal failure or acute kidney injury, and it may damage the kidney. So this was the cause. So this is the cause of মিন্স মানে এটা ছিল হচ্ছে রিকারেন্ট ইউটিআই ইনফেকশন আর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। তো নেক্সট কোশ্চেনে যাই আপু। ভাই এবার হচ্ছে টিউমারস অফ দ্য কিডনি থেকে ক্লাসিফাইড টিউমারস অফ দ্য কিডনি। আচ্ছা, যদি টিউমারস অফ দ্য কিডনিতে ক্লাসিফাই করতে হয় তখন আমরা বলবো দুই ভাবে ক্লাসিফাই করতে পারি, বেনাইন এন্ড ম্যালিগন্যান্ট। এখন বেনাইন মধ্যে আসতেছি। বেনাইন মধ্যে আছে নাম্বার 1 হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, এন্ড নাম্বার 2 হচ্ছে উইন্স টিউমার অর নেফ্রোব্লাস্টোমা। এখন আর একটা আছে থার্ড, যেটা ম্যালিগন্যান্ট মধ্যে ইউরোথেরিয়াল কার্সিনোমা অফ পেলভিস, রেনাল পেলভিস। তো ম্যালিগন্যান্ট মধ্যে তিনটা বলবেন আপনারা, যেহেতু ম্যালিগন্যান্টটা কমন এই জন্য এটা আগে বলবেন। ম্যালিগন্যান্ট মধ্যে নাম্বার 1 হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, নাম্বার 2 হচ্ছে উইন্স টিউমার আর নেফ্রোব্লাস্টোমা, এন্ড নাম্বার 3টা হচ্ছে ইউরোথেরিয়াল কার্সিনোমা অফ পেলভিস। এখন বেনাইন মধ্যে আসি। বেনাইন মধ্যে আসি রেনাল অ্যাডেনোমা এবং অনকোসাইটোমা। তো এটা ছিল টিউমারস অফ কিডনি। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। আচ্ছা ভাইয়া নেক্সট হচ্ছে আমাদের শর্ট নোট রেনাল সেল কার্সিনোমা। আচ্ছা, renal cell carcinoma. Renal cell carcinoma is a malignant tumor of kidney, and it is special in sense, or it is typical in a sense, because it is a capsulated variety of malignant tumor. তো এখানে কি হবে একটা জিনিস, যে রেনাল সেল কার্সিনোমা স্পেশালি এটা ইয়ং মানে ওল্ড এজে এফেক্ট হয়, এবং হচ্ছে যখন আমরা মরফোলজিটা পাবো মানে সাইন এন্ড সিম্পটম হিসাবে, নাম্বার 1 এটা অসিম্পটোম্যাটিক থাকতে পারে, নাম্বার 2 যদি এটা সিম্পটোম্যাটিক হয় তখন
এটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসাবে প্রেজেন্ট করতে পারে। কারণ হচ্ছে যে ডিউ টু রেনাল সেল কার্সিনোমা ইট মে সিক্রেট ইনক্রিজ amount of erythropoietin which may cause polycythemia, তখন আমরা polycythemia ফিচার গুলো পাবো নাম্বার 1। এন্ড নাম্বার 2 হচ্ছে আমরা হাইপারটেনসিভ ফিচার গুলো পাইতে পারি ডিউ টু excess activation of renin angiotensin aldosterone system as renin will be secreted more from enlarged or tumor, সো আমরা তখন হাইপারটেনসিভ ফিচারও পাইতে পারি। তো এখন যদি বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি কথা বলি, তো এটা ডেফিনেটলি মানে আগে আগে ইনভেস্টিগেশন করার জন্য নাম্বার 1 হচ্ছে আমরা অনেক গোড়া স্টেপ গুলো করতে পারি, যেমন হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, এবং এমআরআইও করতে পারি। এন্ড যেহেতু এটা মেটাস্টাসিস অন্য জায়গাতে হয়েছে কিনা আমরা এমআরআই স্পাইনও করতে পারি টু চেক দ্য স্পাইন, যেহেতু এটা হচ্ছে ভার্টিব্রাতে মেটাস্টাসিস হতে পারে, এবং লাংস কেও চেক করতে হয়, চেস্ট এক্সরেও করতে হয়। সাথে সাথে আমরা হচ্ছে টু কনফার্ম দ্য ইনভেস্টিগেশন আমরা বায়োপসি নিব, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন অফ টিউমার। এখন যদি বায়োপসিতে আমরা কি পাবো, যে এখানে আমরা ক্যাপসুলেটেড টিউমার পাবো, এন্ড একটা heterogeneous appearance of cells থাকবে which may or may not have uh, proper differentiation। তো এটা ছিল রেনাল সেল কার্সিনোমা। এখন এখন নেক্সট কোশ্চেনে যাই আপু। আচ্ছা ভাই, এবার আমাদের একটা ক্লিনিক্যাল কোশ্চেন আছে। A male of 55 years presented with hematuria, loin pain, and palpable mass in the lumbar region of abdomen. What is likely diagnosis? What are the histological type of this lesion? আচ্ছা, এখানে যেহেতু প্যালপেবল মাস আছে এবং হচ্ছে হেমাচুরি আছে, তবে পেনেরও কথা আছে। হ্যাঁ, loin সাধারণত pain কি আছে। হয় যে সাধারণত কি হয় যে রেনাল মানে ফর রেনাল সেল কার্সিনোমা এখানে পেনলেস হেমাচুরিয়া থাকে, মানে অবশ্যই লাম্প থাকবে এন্ড হচ্ছে হেমাচুরিয়া থাকবে কিন্তু পেন থাকবে না, তবে পেনও থাকতে পারে। বাট টিপিক্যালি নেচারটা হচ্ছে দ্য ফিচার ইজ পেনলেস হেমাচুরিয়া। বাট যেহেতু কোশ্চেনে বলা আছে তো লাইকলি রেনাল সেল কার্সিনোমা উইথ পেন, তো আমাদের ডায়াগনোসিসটা হবে রেনাল সেল কার্সিনোমা। তো এখন হোয়াট ইজ হিস্টোলজিক্যাল আর মরফোলজিক্যাল টাইপ যেটা ছিল, তো আমরা এখানে যদি বায়োপসি করি তো আমরা অবশ্যই রেনাল সেল কার্সিনোমা এর একটা ভ্যারাইটি পাবো, মানে আমরা ম্যালিগন্যান্ট সেলটা পাবো, ম্যালিগন্যান্ট সেলের ফিচার গুলা পাবো, সাথে সাথে আমরা ক্যাপসুলেশনও পাবো। যে although it is malignant, generally malignant tumor lacks capsule, but renal cell carcinoma is a special case. Despite being malignant, it has got a covering of capsule around it. So এটা ছিল মরফোলজিক্যাল টাইপটা। এন্ড এইরকম কোশ্চেন আসলে, এইরকম কোন কোশ্চেন আসলে যেমন হচ্ছে যে if there is feature of if there is any lump in lumbar region or if there is any feature of hematuria, then likely diagnosis টা অবশ্যই হচ্ছে আমরা এটা আমরা রেনাল সেল কার্সিনোমা করব। তবে পেনলেস হেমাচুরিয়া আরো কজগুলো আছে, যেমন রেনাল টিউবারকুলোসিস আছে। বাট রেনাল টিউবারকুলোসিস থাকলে একটা লো গ্রেড ফিভার থাকবে এবং হচ্ছে একটা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে, ওই ফিচার গুলো থাকবে, লিম্ফাডিনোপ্যাথিও থাকতে পারে। এন্ড এটা তো এর ডিডি হিসাবে রেনাল টিউবারকুলোসিসও আসতে পারে। আরো অনেক কজগুলো আছে পেনলেস হেমাচুরিয়া, তো মেইনলিটা হচ্ছে যে রেনাল সেল কার্সিনোমা, তারপর হচ্ছে রেনাল টিউবারকুলোসিস, সাথে সাথে গ্লোমেরুলার নেফ্রাইটিসও আমরা পেনলেস হেমাচুরিয়াই পাবো। এখন পেইনফুল হেমাচুরিয়াটা পাবো আমরা রেনাল ক্যালকুলি আর রেনাল স্টোনের ক্ষেত্রে এন্ড ইউডিআই ক্ষেত্রে। তো এটা ছিল হচ্ছে যে এই ডিসকাশন, এই কোশ্চেনের ডিসকাশন। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। আচ্ছা ভাই, আমাদের যদি উইন্স টিউমার নিয়ে শর্ট নোট আসে তখন আমরা কি কি আচ্ছা, লিখবো বা কি কি দিব? উইন্স টিউমার হচ্ছে একটা, এটা হচ্ছে চাইল্ডহুড টিউমার। নাম্বার 1 আপনারা লিখবেন যে উইন্স টিউমার ইজ চাইল্ডহুড টিউমার, and the main cause of Wilms tumor is uh, due to deletion of Wilms tumor suppression gene একটা জিন থাকে on chromosome 11. In normal individual there is presence of gene on chromosome 11 which suppresses Wilms tumor, but when there is deletion of gene on chromosome 11 then it causes Wilms tumor. এখন হচ্ছে সাইন এন্ড সিম্পটম গুলো একটু বলি। সাইন এন্ড সিম্পটম, এটা it may remain asymptomatic and or it may appear as lump in uh,
লাম্প ইন লাম্বার রিজন। সাথে সাথে হচ্ছে যে আমরা কিছু নেফ্রোলজিক্যাল ফিচার গুলা সিমটমস গুলা পাইতে পারি, যেমন হচ্ছে হেমাচুরিয়া ফর চাইল্ড, এটা পাইতে পারি। তো এখন প্রগনোসিসটা বলি। এর প্রগনোসিস, it accounts for total 6% of the total uh, it accounts for 6% of the total childhood cancer, but prognosis is good, মানে হচ্ছে বেসিক্যালি এটা ট্রিট হয়ে যায় এটা, and ট্রিট করলে এটা ভালো হবে। and এর ট্রিটমেন্টটা হচ্ছে সার্জিক্যাল এক্সিশন। এখন it may also present as constitutional variety of Vogar syndrome, WAGR, Weger syndrome। W মানে হচ্ছে উইলস টিউমার, A মানে হচ্ছে ডব্লিউ মানে হচ্ছে ওয়েগার্স, সরি, ডব্লিউ মানে হচ্ছে উইলস টিউমার, এ মানে হচ্ছে এন আইরিডিয়া, জি মানে হচ্ছে জেনিটো ইউরিনারি অ্যাবনর্মালিটি, এন্ড আর মানে হচ্ছে রিটার্ডেশন, হুইচ ইজ মেন্টাল রিটার্ডেশন। তো ওয়েগার সিনড্রোম হচ্ছে একটা জেনেটিক ডিজিজ। তো এটা হচ্ছে যখন জেনেটিক ডিজিজ হবে এই ওয়েগার সিনড্রোম, তখন একটা কনস্টিটিউশনাল ফিচার হিসাবেও এই ওয়েগার সিনড্রোমে আমরা উইলস টিউমারটা পাইতে পারি। এন্ড এছাড়া ইট মে বি অলসো অ্যাসোসিয়েটেড উইথ ডাউন সিনড্রোম, মানে দেখা গেছে যে চিলড্রেন যাদের ট্রাইজোমি 13 অর ডাউন সিনড্রোম আছে তাদের জন্য উইলস টিউমার থাকতে পারে। তো এখন নেক্সট প্রশ্নে যাই আপু। আচ্ছা ভাইয়া, নেক্সট হচ্ছে রেনাল ফেইলিওর। লিস্ট দা কজ অফ দা অ্যাকিউট রেনাল ফেইলিওর। আচ্ছা, কজ অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ারকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি: প্রি রেনাল, রেনাল এন্ড পোস্ট রেনাল কজ। এখন প্রি রেনাল কজ গুলা কিছু বলি, যেমন any cause which decreases blood flow to the kidney, these are listed as pre-renal cause. For example, shock, cardiac failure, renal artery stenosis, or sepsis, or blood loss or hemorrhage. So these four were প্রিরেনাল কজ। এখন রেনাল কজের মধ্যে আসি। রেনাল কজ মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা গ্লোমেরুলোনেফ্রাইটিস। এর ছাড়া আমরা বলতে পারি অ্যাকিউট টিউবুলার নেফ্রাইট, এটিএন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, and interstitial nephritis and small vessel vasculitis. For example, henoxylin purpura, যেটা একটা স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস। আরো অনেক এক্সাম্পল আছে স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস এর, যেমন মাইক্রোস্কোপিক কোলেনজাইটিস আছে, তারপর ভেগানাস গ্রানুলোম্যাটোসিস আছে, তো চর্ক স্ট্রস সিনড্রোম আছে। তো ওগুলা থেকে বেশি ভালো হবে হেনোক্সিলিন পুরপুরা, এটা মেনশন করতে করে দিতে পারেন। আমি আবার বলতেছি রেনাল, প্রিরেনাল তো বলেই দিলাম। রেনাল মধ্যে নম্বর 1 হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নাম্বার 2টা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, নাম্বার 3টা হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এন্ড নাম্বার 4টা হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের কিছু কজ গুলো আছে, যেমন ড্রাগস, টক্সিন, ইনফেকশন, এটসেট্রা। এখন পোস্ট রেনাল কজ বলি। পোস্ট রেনাল কজ consists of those cause which causes obstructive uropathy like renal stone, renal calculi, number 1, number 2 হচ্ছে prostatic carcinoma, number 3 হচ্ছে benign prostatic hyperplasia, number 4 হচ্ছে phimosis, number 5 হচ্ছে stricture urethra of male, number 6টা হচ্ছে carcinoma cervix which may cause urinary obstruction। তো এই ছিল প্রি-রেনাল, পোস্ট-রেনাল এন্ড প্রি-রেনাল, রেনাল এন্ড পোস্ট-রেনাল এই গ্রুপে ভাগ করে আপনারা বলবেন কজ অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। আচ্ছা ভাই, এবার আমাদের একটা ক্লিনিক্যাল কোশ্চেন এখান থেকে। A girl of 6 years has presented with history of the passage of watery stool few times and he's developed cessation of micturition subsequently. What is the most probably diagnosis? আবার একটু রিপিট করতে চাই, শুনতে পারি নাই, সরি আপু, আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, a girl of 6 years has presented with history of passage of watery stool few times and he's developed cessation of micturition subsequently. What is the most likely mechanism? আচ্ছা, এখানে যেহেতু হচ্ছে যে সিচুয়েশন অফ ইউরিন আছে, তো আমরা ভাববো অ্যাকিউট কিডনি একেআই, অ্যাকিউট কিডনি ইনজুরি অর অ্যাকিউট রেনাল ফেলিয়ার, যেহেতু অ্যাকিউটলি ডেভেলপ হয়েছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার আর অ্যাকিউট কিডনি ইনজুরি নাম্বার 1। সাথে সাথে যেহেতু অ্যাকিউট কিডনি ইনজুরি আর অ্যাকিউট রেনাল ফেলিয়ার হয়েছে, তো এর সাথে আমরা ইউরেমিয়া ফিচার, মানে ইউরেমিয়া হবে, এন্ড ইউরেমিয়ার একটা ফিচারটা হচ্ছে ডায়রিয়া। তো এখানে বেসিক্যালি হয়েছে যে আগে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, তার জন্য ইউরেমিয়া হয়েছে, এন্ড ইউরেমিয়ার জন্য ডায়রিয়া এন্ড ওয়াটার স্টোর হয়েছে। তো দিস ওয়াজ দ্য মেকানিজম। নেক্সট কোশ্চেনে যাই। ওকে ভাই, আমাদের রেনাল সিস্টেম শেষ, তাহলে আমরা এবার হচ্ছে মেল জেনিটাল শুরু করি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ভাইয়া, হচ্ছে হোয়াট ইজ ক্রিপ্টোঅর্গানিজম? Cryptorchidism can be defined as failure of complete or partial failure of descent of testis into scrotum. মানে initially in intrauterine life testis is uh, abdominal organ, and during development it descends into scrotum. But if it fails to develop, if it fails to descend, i- either there may be complete failure or partial failure. That is, partial failure মধ্যে হচ্ছে partial migration হবে, then it may cause cryptorchidism. So failure of descent of testis in scrotal sac during development is called cryptorchidism. এখন ক্রিপ্টোঅর্কিডিজম কিছু কজ গুলা বলি। নাম্বার 1 হচ্ছে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, যেমন ন্যারো ইনগুইনাল ক্যানাল অর শর্ট স্পরম্যাটিক কর্ড। নাম্বার 2 হচ্ছে ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডাউন সিনড্রোম, এন্ড নাম্বার 3 হচ্ছে ডিউ টু ল্যাক অফ লুটেনাইজিং হরমোন। লুটেনাইজিং হরমোনের একটা স্পেশাল রোল আছে ফর ডিসেন্ট অফ টেস্টিস। এর তো এর নরমালি যদি মানে একটা ইন্ডিভিজুয়াল নর্মালি লাইফ পাস করে যেতে পারে, বাট দেয়ার উইল বি সাম ম্যানিফেস্টেশন লাইক ইনফার্টিলিটি, নাম্বার 1। এন্ড যদি মানে ভাগ্যটা খারাপ আছে, তো ইন সাম কেসেস দেয়ার ইজ increased chance of having tumors related to testis. মেইনলি হচ্ছে 10 to 40 টাইমস ইনক্রিজ হবে চান্সটা। তো এখানে আমরা পাবো যে there is increased chance of developing testicular cancer 10 to 40 times, number 1, and number 2 টা হচ্ছে যে there will be increased chance of trauma of testis against ligaments and bones. এর ট্রিটমেন্টটা হচ্ছে অর্কিডোপ্যাক্সি করে দিতে হয়, এবং প্লেসমেন্ট অফ টেস্টিস ইন নরমাল পজিশন, দ্যাট ইজ স্কোরটাম, বিফোর পিউবার্টি। তো এটা ছিল ক্রিপ্টোঅর্কিডিজম। তো আমি বললাম মানে এর প্যাথোজেনেসিস বললাম, মানে কজ গুলা বললাম এন্ড ফিচার গুলা বললাম। এর ইনভেস্টিগেশনটা হবে বেসিক্যালি ক্লিনিক্যাল, দ্যাট ইজ ইমপ্যালপেবল টেস্টিস হবে নাম্বার 1, এন্ড নাম্বার 2 যদি আমরা এক্সরে করি তো আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল একটা মাস পাবো, লাম্পের মতো পাবো, যেটা ইন্ট্রা অ্যাবডোমিনাল আনডিসেন্ডেড টেস্টিস। তো এটা ছিল ক্রিপ্টোঅর্কিডিজম। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। ক্লাসিফাই টেস্টিকুলার টিউমার। টেস্টিকুলার টিউমার ক্যান বি ক্লাসিফাইড। এখন যদি হিস্টোলজিক্যালি চিন্তা করি, তো আমরা হিস্টোলজিক্যালি চিন্তা করলে আমরা পাবো নাম্বার 1 হচ্ছে tumors of one morphologic pattern and tumors of more than one more, sorry, আগে আমরা ক্লাসিফাই করতে পারবো নাম্বার 1 হচ্ছে টিউমার জার্ম সেল টিউমার, এন্ড নাম্বার 2 হচ্ছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। এখন জার্ম সেল টিউমারের একটু কথা বলি। জার্ম সেল টিউমার মধ্যে আমরা আবার ভাগ করতে পারবো টিউমার অফ ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন, এন্ড নাম্বার 2 টা হচ্ছে টিউমার অফ মোর দ্যান ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন। এখন টিউমার অফ ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন মধ্যে নাম্বার 1 আসবে সেমিনোমা, যেটা কমন সবচেয়ে, এন্ড নাম্বার 2 তে আসবে নন সেমিনোম্যাটাস জার্ম সেল টিউমার। এখন এই নন সেমিনোম্যাটাস মধ্যে আমাদের অনেক ভাগ আছে, যেমন ইমব্রয়নাল কার্সিনোমা, টেরাটোমা, কোরিও কার্সিনোমা এবং পলি এমব্রয়নোমা। তো এটা ছিল নন সেমিনোম্যাটাস টিউমার। এটা ছিল টিউমারস অফ ওয়ান হিস্টোলজিক ভ্যারাইটি, যেটা আমি সেমিনোমা এন্ড নন সেমিনোমাতে ভাগ করে বললাম। এখন টিউমারস অফ মোর দ্যান ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন, এখানে আমরা পাবো সেমিনোমা প্লাস টেরাটোমা পাইতে পারি, or subtly lytic cell tumor plus teratoma, or choriocarcinoma plus teratoma। মেইনলি হচ্ছে কোরিওকার্সিনোমা সবচেয়ে কমন, কোরিওকার্সিনোমা প্লাস টেরাটোমা পাইতে পারি। তো এখন জার্ম সেল টিউমারটা শেষ করলাম, এখন নেক্সটে আসি যে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। এটার মধ্যে আমরা লেডিক সেল টিউমার, সার্টেলি সেল টিউমার, থেকোমা, ফাইব্রোমা এই জিনিসগুলো পাইতে পারি। আমি আবার রিপিট করতেছি ক্লাসিফিকেশনটা, এটা একটু ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখেন যে নাম্বার 1 আমরা ক্লাসিফাই করতে পারি এখন হচ্ছে যে টিউমারস অফ ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন এন্ড মোর দ্যান ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন। টিউমারস অফ ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন মধ্যে আমরা আবার সেমিনোমা এন্ড নন সেমিনোম্যাটাস জার্ম সেল টিউমার ভাগ করতে পারি। নন সেমিনোম্যাটাস জার্ম সেল টিউমার মধ্যে আমরা বলবো
ইমিউনোনাল সেল কার্সিনোমা, টেরাটোমা, কোরিওকার্সিনোমা এন্ড ইয়র্ক স্যাক টিউমার। এন্ড হচ্ছে মোর দ্যান ওয়ান হিস্টোলজিক প্যাটার্ন মধ্যে আমরা কোরিওকার্সিনোমা, টেরাটোমা এই দুইটা একসাথে পাইতে পারি। এন্ড হচ্ছে সেক্স কর্ড টিউমার মধ্যে আমরা পাবো সার্টোলি লেডিক সেল টিউমার, থেকোমা, ফাইব্রোমা। তো এটা ছিল ক্লাসিফিকেশন অফ টেস্টিকুলার টিউমারস। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। Name the tumor markers. আচ্ছা, টিউমার মার্কার বেসিক্যালি হচ্ছে টিউমার মার্কার যদি চিন্তা করি তখন হচ্ছে যে কোরিওকার্সিনোমার জন্য আমরা পাবো HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এন্ড ইয়র্ক স্যাক টিউমারের জন্য আমরা অ্যালফা ফিটোপ্রোটিন পাবো। তো এটা ছিল টিউমার মার্কার বেসিক্যালি এই দুইটাই। তবে ফেমিনাইজিং টিউমার যেমন গ্র্যানুলোসা সেল টিউমার গুলা, এইগুলাতে আমরা ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন পাইতে পারি। তবে হচ্ছে টেস্টিটির জন্য অত ইম্পর্টেন্ট না, বাট এটা হইতে পারে। তো এই জন্য আমরা ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেনও পাইতে পারি। তো এই তিনটা আলফা ফিটোপ্রোটিন, তারপর হচ্ছে আলফা ফিটোপ্রোটিন ফর ইয়র্ক স্যাক টিউমার, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন ফর কোরিওকার্সিনোমা, ইস্ট্রোজেন ফর গ্র্যানুলোসা সেল টিউমার যেটা ফেমিনাইজিং টিউমার। তো এটা ছিল টিউমার মার্কার গুলা। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। Next question আমাদের, mention difference between seminomatous and non-seminomatous tumor. সেমিনোম্যাটাস এন্ড নন সেমিনোম্যাটাস টিউমার যদি ভাগ করতে হয় তখন একটু মেজর ডিফারেন্স আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে seminomatous tumor remains confined within testis, number one, whereas non-seminomatous tumor doesn't remain confined within testis. তো নাম্বার ওয়ান ডিফারেন্স গেল। নাম্বার টু, সেমিনোমা ইজ রেডিও সেন্সিটিভ, মানে it shows excellent result or excellent response to radiotherapy. Number two, but but non-seminomatous tumor are resistant মানে relatively more resistant to radiotherapy but more sensitive to chemotherapy. এটা নাম্বার টু। নাম্বার থ্রিতে বলি, নাম্বার থ্রিটা হচ্ছে যে seminomatous tumor by lymphatic route, whereas non-tumor commonly spread by hematogenous route. এটা commonly spread এর কথা বলতেছি। নাম্বার ফোরটা বলি, নাম্বার ফোরটা হচ্ছে সেমিনোম্যাটাস টিউমারের প্রগনোসিসটা ভালো হবে, গুড প্রগনোসিস, বিকজ এখানে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট হচ্ছে 98%, whereas ফর নন সেমিনোম্যাটাস টিউমার প্রগনোসিসটা একটু ওয়ার্স আছে, কারণ হচ্ছে যে এখানে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট শুধু 85% আছে। তারপরে যদি ডিফারেন্সটা বলি তো হিস্টোলজিক্যাল একটু ডিফারেন্স বলি। হিস্টোলজিক্যাল ডিফারেন্স যদি আমরা কাট সেকশন করি তো আমরা সেমিনোমাতে হচ্ছে যে আমরা হোমোজিনাস পিঙ্ক অ্যাপিয়ারেন্স পাবো, whereas non-seminomatous tumor আমরা ইয়েলো হেটেরোজিনাস অ্যাপিয়ারেন্স পাবো। তো এটা ছিল ডিফারেন্স বিটুইন সেমিনোম্যাটাস এন্ড নন সেমিনোম্যাটাস টিউমার। আমি হচ্ছে প্রগনোসিস বললাম যেটা ভালো, যেটা গুড ফর সেমিনোম্যাটাস টিউমার, তারপর রুট অফ মেটাস্টাসিস বললাম, তারপর রেডিও রেজিস্ট্যান্ট এন্ড রেডিও সেনসিটিভ নেচার গুলা বললাম, যেটা হচ্ছে সেমিনোমাটা হচ্ছে রেডিও সেনসিটিভ। এবং তো এটা ছিল হচ্ছে and seminomatous tumor tends to remain within testis, whereas non-seminomatous tumor shows tendency to metastasize, and it shows early nodal involvement for non-seminomatous tumor. এটা ছিল ডিফারেন্স বিটুইন seminomatous and non-seminomatous tumor. এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। A male aged 70 years came with the complaints of progressively increasing difficulty in maturation, urgency, and frequency. Rectal examination revealed palpable prostatic gland. What is the likely diagnosis? Mention the important diagnostic workup for his illness. আচ্ছা, যখন এরকম কথা আসবে, যেমন নাম্বার ওয়ান হচ্ছে ওল্ড এজ আছে, অবশ্যই 50 থেকে বেশি, 55 থেকে বেশি থাকতে হবে এজ। 50 থেকে যত বেশি এজ হলে তত মোর সাজেস্টিভ হবে, তবে ওল্ড এজ থাকতে হবে অবশ্যই। নাম্বার টু হচ্ছে যদি এখানে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ফিচার গুলো আছে, যেমন ডিফিকাল্ট মিচুরেশন এগুলা আছে, ডিসইউরিয়া গুলা আছে, এন্ড তো হচ্ছে অবশ্যই দিস ইজ দ্য কেস অফ বেনাইন প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া। ইনিশিয়ালি এটা অ্যাসিম্পটোম্যাটিক থাকবে, কিন্তু যখন এমন মানে
if it becomes large enough to obstruct the urinary pathway, then it may cause symptoms, especially symptoms related to obstructive uropathy like dysuria and difficult micturition, difficulty in starting the stream of micturition, painful micturition ও হতে পারে। and সাথে সাথে নকচুরিয়া থাকবে, অবশ্যই নকচুরিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফিচার। তো এই ফিচারগুলো যখন আসলো তখন আমরা ভাববো যে দিস ইজ মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। তো বিপিএইচ যাকে যাকে বলা হয়। এখন বিপিএসটা হচ্ছে সবচেয়ে কমন এট ওল্ড এজ, স্পেশালি আফটার দ্য এজ অফ 55 ইয়ার্স, মানে 60 ইয়ার্স থেকে একটা খুবই বেশি হবে, 55 উপরে বললে সবচেয়ে ভালো। এন্ড হচ্ছে এখন একটু মেকানিজমটা বলে নেই। হ্যাঁ, মেকানিজমটা হচ্ছে যে নর্মালি আমাদের বডিতে, একটা মেলের বডিতে, for a male individual, testosterone is produced inside his body in gonads, and testosterone is produced by interstitial cells of ladies, and testosterone has certain function, যেটা আমরা সবাই জানি যে it is male hormone and responsible for secondary male sexual characters. তো এটা ছিল টেস্টোস্টেরনের কাজ। as gradually and testosterone একটা মেটাবলিজম আছে যে testosterone when acted upon by 5 alpha reductase hormone gets changed or converted to dihydrotestosterone, DHT, মানে testosterone when acted upon by 5 alpha reductase converts to dihydrotestosterone, যেটা প্রোস্টেটে হয়। এই 5 alpha reductive এনজাইমটা প্রোস্টেটে আছে। তো এটা নরমাল ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হয়, কিন্তু যখন ওল্ড এজ হয় তখন হচ্ছে নাম্বার 1 টেস্টোস্টেরন কমে এবং ইস্ট্রোজেনটা বাড়ে, এবং there is increase in amount of 5 alpha reductase enzyme activity, due to which there is increased conversion of testosterone into dihydrotestosterone. এখন একটা জিনিস কি যে dihydrotestosterone is 10 times more potent than testosterone, so it shows prolonged এবং increased, মানে it attaches to DHT receptor or testosterone receptor on prostate for long time. and এর আরেকটা কজ আছে যে in old age, when testosterone decreases and estrogen increases, then it causes increase in expression of dihydrotestosterone receptor, মানে dihydrotestosterone receptor এর নাম্বারটা বাড়বে, যার জন্য dihydrotestosterone activity বাড়বে, and it causes enlargement of fibromusculoglandular portion of prostate, causing benign prostatic hyperplasia. এখন একটু ইনভেস্টিগেটরি ফাইন্ডিংস গুলা বলি। নাম্বার 1, যদি আমরা ইনভেস্টিগেটরি ফাইন্ডিং এখানে হচ্ছে যে একটু ক্লিনিক্যালি যদি আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব, ডিআরই করব, তখন আমরা অবশ্যই ইনলার্জ প্রোস্টেট পাবো, ইউনিফর্মলি ইনলার্জ একটা প্রোস্টেট পাবো, এন্ড মাস উইল বি ফর্ম। যদি হার্ড এন্ড ইরেগুলার হয় তখন, এন্ড যদি স্কিনটা ওখানে মেমব্রেনটা ফিক্সড হয় তখন অবশ্যই ইট ইজ প্রোস্টেটিক কার্সিনোমা। বাট এখানে কেসটা হচ্ছে বেনিন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। তো আমরা হচ্ছে এটা শুধু এনলার্জড গ্লোবুলার মাস পাবো, এবং ইনভেস্টিগেশন করলে হচ্ছে যে আমরা যদি ডিফারেন্ট ইনভেস্টিগেশন আছে, স্পেশালি ইউরোডাইনামিক ইনভেস্টিগেশন গুলো আছে ব্লাডার ফ্লো এর জন্য, তখন আমরা অবশ্যই ফিচার্স অফ ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন পাইতে পারি আর অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি পাইতে পারি। এর ট্রিটমেন্টটা একটু বলি। নাম্বার 1 ট্রিটমেন্টটা হচ্ছে যে আমরা 5 alpha reductase এনজাইমের ইনহিবিটর, ফর এক্সাম্পল ফিনাস্টেরয়েড, দুটা স্টেরয়েড, এগুলা ইউজ করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা আলফা 1 রিসেপ্টর অ্যাগনিস্ট, স্পেশালি টামসুলোসিন, এটা ইউজ করতে পারি। ফেনক্সিবেনজানিন, ফেন্টোলামিনও ইউজ করতে পারি, বাট মেইনলি প্রোস্টেটের জন্য হচ্ছে টামসুলোসিন ইউজ করা হয়। এবং এর ডেফিনিটিভ প্রসিডিউরটা হচ্ছে যে এখানে একটা অপারেশন করা হয়, তার নামটা হচ্ছে transurethral resection of prostate, TURP, transurethral resection of prostate. So this is the definite management. এখন আরো অপারেটিভ প্রসিডিউর গুলো আছে, যেমন আরপিপিপি, রেট্রোপিউবিক প্রোস্টেক্টমি, যেটা মিলিন্স প্রসিডিউর বলা হয়, or transvesical prostatectomy, but mainly commonly used হচ্ছে transurethral resection of prostate. তো যদি শর্ট নোট মধ্যে আসে
আপনারা ট্রিটমেন্টটাও একটু উল্লেখ করে দিবেন। মেডিসিন গুলা উল্লেখ করার দরকার নেই, ওগুলা মনে রাখা লাগবে না। ওই টমসিলোসিন বললাম, ফিনাস্টেরয়েড, ডুটাস্টেরয়েড বললাম, ওগুলা লেখা লাগবে না। তবে ট্রান্সইউরেশনাল রিসেকশন অফ প্রোস্টেট আর শুধু রিসেকশন অফ প্রোস্টেট বাই সার্জিক্যাল প্রসিডিউর এটা লিখলে ভালো হবে। তো এটা ছিল বেন প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া। তো এরকম কেস আসলে যেমন নকচুরিয়া আছে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ফিচার লাইক ডিসইউরিয়া আছে, তারপর হচ্ছে ডিফিকাল্টি ইন স্টার্টিং মিকচুরেশন, পেইনফুল মিকচুরেশন, এগুলা থাকলে আপনারা বলবেন যে মাই কেস ইজ বেন প্রোস্টাটিক হাইপারপ্লেসিয়া, এন্ড এজটা হচ্ছে ডেফিনেটলি সাজেস্ট 5 or 60 ইয়ার্স এইরকম থাকবে। নেক্সট প্রশ্নে যাই আপু। A male of 20 years suddenly noticed painless testicular swelling. What are the tumor markers that should be advised if testicular tumor is suspected? Name the tumor associated with increased beta human chorionic gonadotropin hormone. আচ্ছা, তো টিউমার মার্কার গুলা আমি একটু বলি, যেটা হচ্ছে টেস্টিস জন্য ইম্পর্টেন্ট। তো আমরা টিউমার মার্কার গুলা হচ্ছে বিটা এইচসিজি এবং হচ্ছে আলফা ফিটোপ্রোটিন এবং হচ্ছে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন, এই সবগুলা আমরা অ্যাসে করব। তো যদি আমরা বিটা এইচসিজিটা ইনক্রিজ পাই তখন ইট ইজ সাজেস্টিভ অফ কোরিওকার্সিনোমা। বিটা এইচসিজিটা আসলে হচ্ছে প্লাসেন্টাল হরমোন, মানে ইট ইজ সিক্রেটেড ইন প্রেগন্যান্ট ওম্যান বাই প্লাসেন্টা, but if in case of male, if we find it, then it is suggestive of choriocarcinoma. Number 2 টা হচ্ছে alpha fetoprotein, which increases in yolk sac tumor, and it may also increase in hepatocellular carcinoma, primary hepatocellular carcinoma, যেটা হচ্ছে alpha fetoprotein। and যদি সেকেন্ডারি হেপাটোসেলুলার কার্সিনোমা হয় তখন সিএ, কার্সিনো ইমিউনিক অ্যান্টিজেনটা ইনক্রিজ হবে। এখন হেপাটোসেলুলার কার্সিনোমাটা আমাদের সাবজেক্ট না, এমনি আমি বলে দিলাম আর কি। তো নাম্বার 1 হচ্ছে এইচসিজি, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন ফর কোরিওকার্সিনোমা। নাম্বার 2 টা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন ফর ইয়র্ক স্যাক টিউমার। নাম্বার 3 টা হচ্ছে ইস্ট্রোজেন, মানে increased level of estrogen especially for feminizing tumor like granulosa cell tumor. তো এটা ছিল হরমোনাল। আর টেস্টোস্টেরনও যদি টিউমার হয়, যদি লিরিক সেলের টিউমার হয় তখন টেস্টোস্টেরনটা হচ্ছে নরমাল লেভেল থেকে বেশি হবে। তো এটা ছিল টিউমার মার্কার্স। আচ্ছা ভাইয়া, যদি আমাদের হচ্ছে সেমিনোমা নিয়ে শর্ট নোট আসে তখন তুমি কিভাবে লিখবো বা কি কি পয়েন্ট আসবে? আচ্ছা, সেমিনোমা, আগে একটু সেমিনোমাটা বলি। সেমিনোমা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ টেস্টিকুলার টিউমার, নাম্বার 1। Number 2 হচ্ছে it is a malignant tumor but with relatively better prognosis in comparison to other tumors. It tends to remain confined within the testis and doesn't so and has less tendency to metastasize. It basically takes nodal pathway or lymphatic pathway for metastasis, and it is highly radio resistant. Sorry, it is highly radio sensitive. একটা কথা পাইছি যে when radiation is applied then it melts like a wax, এটা একটা কথা আমি পাইছি আর কি। মানে হচ্ছে যে যদি রেডিও থেরাপিটা আমরা অ্যাপ্লাই করি তখন হচ্ছে এটা ওয়্যাক্সের মতো গলে যাবে আর কি। তো এটা ছিল এখন একটু হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং গুলা বলি। অন হিস্টোপ্যাথোলজি, মানে ফর ডায়াগনোসিস অবশ্যই আমাদেরকে বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করতে হবে, and for the histopathological findings which we get are on cut section it reveals pink clear appearance, number 1. Number 2, আমরা কিছু malignant cell or seminomatous cell গুলা পাবো, and features of seminomatous cells are number 1 হচ্ছে clear distinct boundary থাকবে along with clear cytoplasm থাকবে এবং centrally placed hyperchromatic nucleus and prominent nucleolus থাকবে, and সাথে সাথে groups of seminomatous tumor cell are separated by fibrous stroma which are infiltrated by lymphocyte. So this was the short note on these were the facts which should be included on short notes of seminoma. এখন এটা শেষ। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শর্ট নোট পিএসএ। জি আপু, পিএসএ প্রোস্টেট, আচ্ছা পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন।
তখন আমি ইনভেস্টিগেশন মধ্যে পিএসএ বলতে ভুলে গেছিলাম। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এবং হচ্ছে prostate specific antigenটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ অ্যান্টিজেন which is only secreted by prostatic glands and এর দুইটা ফাংশন আছে। নাম্বার ওয়ান ফাংশন, ফিজিওলজিক্যালি যদি আমরা চিন্তা করি, তো it helps in liquefaction, quick liquefaction or increase in fluidity of semen, which helps in quick flow of semen। তো এটা ছিল যে মানে when semen is introduced into female genital tract, then by the action of prostate specific antigen, semen gets semen increases its fluidity and can flow well in female genital tract। তো এর ফাংশনটা হচ্ছে এটা। আরেকটা সিগনিফিকেন্স, মানে ফাংশন না, এর আরেকটা সিগনিফিকেন্সটা হয়েছে যে whenever there is increase in prostatic mass, either due to benign prostatic hyperplasia or prostatic carcinoma, then we will find elevation in level of prostate specific antigen PSA। So this was the significance of my short note on PSA। এখন হচ্ছে prostate specific antigen সাথে আরেকটা কথা বলি যে prostatic acid phosphatase, this is also one of the tumor marker for related to prostate, and it occurs when there is invasion of capsule of prostate প্রোস্টেটটা হচ্ছে একটা ক্যাপসুলার অর্গান। আপনারা সবাই জানেন যে ট্রু ক্যাপসুল আছে এবং ফলস ক্যাপসুল আছে। তো যদি ক্যাপসুলটা ইনভেড করে প্রোস্টেটটা গ্রো হয় তখন হচ্ছে যে যে ঘটনাটা হবে যে তখন প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজটা এবং হচ্ছে প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজটা বাড়বে, এন্ড প্রোস্টেটিক বাট ডেফিনেটিভটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। তো এটা ছিল মোটামুটি আপনাদের বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, সরি, পিএস এর ক্ষেত্রে। এখন হ্যাঁ, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শর্ট নোট টেরাটোমা। আচ্ছা, টেরাটোমা বলি একটু। টেরাটোমা আসলে আগে একটু ক্লাসিফাই করি। টেরাটোমাটা হচ্ছে ক্লাসিফাই করা যায় ম্যাচিওর টেরাটোমা, ইম্যাচিওর টেরাটোমা এবং স্পেশালাইজড টেরাটোমাতে। এখন ম্যাচিওর টেরাটোমাটা হচ্ছে বেনাইন, যেটা আইদার সলিড আর সিস্টিক হতে পারে, যেটা ম্যাচিওর টেরাটোমা। এখন ইম্যাচিওর টেরাটোমাটা হচ্ছে ম্যালিগনেন্ট। এন্ড নাম্বার থ্রি মধ্যে আমরা পাচ্ছি যে যেটা স্পেশালাইজড টেরাটোমা ছিল, তখন আমরা আইদার স্ট্রুমা ওভারি পাইতে পারি অর কার্সিনয়েড পাইতে পারি। এখন স্ট্রুমা ওভারি ফিচার কি যে এখান থেকে থাইরয়েড রিলেটেড হরমোন গুলা সিক্রেট হবে। এটা স্পেশাল টাইপ অফ একটা টেরাটোমা। এখন টেরাটোমার একটা ফান্ডামেন্টাল কনসেপ্টটা দেই আপনাদেরকে, যে টেরাটোমা এমন একটা টিউমার যেটা হচ্ছে তিনটাই জার্ম সেলকে ইনভলভ করে। দ্যাট ইজ যেটা হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম, এটা তিনটা জার্ম লেয়ার যেখানে আমাদের বডি ডেভেলপমেন্টটা হয়, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো যদি দেখা গেছে যে মানে টেরাটোমা এমন একটা টিউমার which can arise, which takes its origin from all three of these layers, epiderm, mesoderm and endoderm। তো এটা ছিল স্পেশালিটি অফ টেরাটোমা। এখন একটু মরফোলজিক্যাল ফিচারটা চিন্তা করি টেরাটোমা। তো টেরাটোমা কোথায় কোথায় হবে? টেরাটোমা একটা কমন ভ্যারাইটি হচ্ছে যে সলিড টেরাটোমা। আমি একটু আগে বলছি যে ম্যাচিওর টেরাটোমা ক্যান বি ক্লাসিফাইড ইনটু সলিড এন্ড সিস্টিক। সলিড টেরাটোমাটা হচ্ছে খুবই কমন, যাকে বলা হয় টেরাটোমাটাস ডার্ময়েড। এখন একটু ডরময়েড সিস্টের কথা বলি। ডরময়েড সিস্ট অনেক টাইপের আছে, যেমন সিকোয়েস্ট্রেশন ডার্ময়েড, ইমপ্লান্টেশন ডার্ময়েড এন্ড টেরাটোমাটাস ডার্ময়েড। এখন ওই সিকোয়েস্ট্রেশন এন্ড ইমপ্লান্টেশনটা আমি বলতেছি না, এখন শুধু টেরাটোমাটাস ডার্ময়েড চিন্তা করতেছি। তো টেরাটোমাটাস ডার্ময়েডটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ সলিড সলিড ম্যাচিওর অর সলিড বেনাইন টিউমার। আমি একটু আগে বলছি যে বেনাইন এন্ড ম্যাচিওর এটা হচ্ছে সেম ক্লাসিফিকেশন। তো এখন যদি আমরা ফর ডায়াগনোসিস তো আমাদেরকে হিস্টোপ্যাথোলজি করতে হবে। যখন আমরা হিস্টোপ্যাথোলজি করব, বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করব, তখন আমরা হচ্ছে আগে হচ্ছে একটা
outer covering টা থাকবে fibrocollagenous which is covered by non-keratin stratified squamous epithelium. তো এটা ছিল আউটার মরফোলজি। যখন আমরা কাটবো ক্রস সেকশন করব তখন ইউনিলোকুলার একটা স্পেস পাবো ওই টেরাটোমার মধ্যে, এন্ড ওই ইউনিলোকুলার স্পেস মধ্যে আমরা বোনস পাইতে পারি, টুথ পাইতে পারি, কার্টিলেজ পাইতে পারি, হেয়ার পাইতে পারি along with gelatinous mass। তো এটা হচ্ছে স্পেশালিটি অফ টেরাটোমাটাস ডারময়েড। তো এটা ছিল শর্ট নোট অন টেরাটোমা। এখন নেক্সট প্রশ্ন যাই আপু। আচ্ছা ভাই, আমাদের মেল জেনিটালিয়া শেষ, আমরা এবার হচ্ছে ইউটেরাইন ডিজিজে ঢুকি। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই সার্ভাইকাল ইন্ট্রাপিকুলার নিউপ্লেসিয়া? CIN or cervical intraepithelial neoplasia. It is a in which atypical cells are formed in cervical epithelial region. It can be broadly classified into CIN1, CIN2, and CIN3. When there is atypical change in less than 1/3 of the basal lining, then we call it as CIN1. When it involves more than 1/3 and less than 2/3, then we call it CIN2. And when it involves more than 2/3, then we call it as CIN3 or carcinoma in situ. তো cervical intraepithelial neoplasia, স্পেশালি CIN3 যেটা কার্সিনোমা ইন সিটু, এটা তো হচ্ছে যে CIN3 টা হচ্ছে একটা যেহেতু কার্সিনোমা ইন সিটু, তো ইট উইল নট ক্রস বেসমেন্ট মেমব্রেন, whereas CIN1 and CIN2 is pre-malignant condition. তো ইট ক্যান বি সো CIN যদি সমস্ত বলতে হয়, cervical intraepithelial neoplasia can be defined as atypical changes in cells of epithelium of cervix. এখন CIN1, CIN2, CIN3 আপনারা স্টেট করবেন। এখন একটু ট্রিটমেন্টটা বলি। CIN1 এর ক্ষেত্রে হচ্ছে সরি, আগে এটা কিভাবে ডায়াগনোজ হয় ওইটা বলি। এটা ডায়াগনোজ হয় মেইনলি বাই একটা টেস্ট আছে ভায়া ভিজুয়াল ইন্সপেকশন অ্যাসিটিক অ্যাসিড টেস্ট। যখন আমরা অ্যাসিটো হোয়াইট লেশন পাবো তখন আমরা সাসপেক্ট করতে পারি যে CIN হয়ে গেছে। এন্ড ফর টু বি শিওর মানে কোন স্টেজে আছে তখন আমরা বায়োপসি করি। বায়োপসি করে যদি আমরা পাই মানে ওই লেয়ার অনুযায়ী 1/3 2/3 less than 1/3 হলে CIN1, 1/3 to 2/3 হলে CIN2, and more than 2/3 হলে CIN3। তো আমরা বায়োপসি করে পাইতে পারি CIN1, 2 or 3। এর ট্রিটমেন্ট যদি CIN1 হয় তখন আমরা রেগুলার মনিটরিং উইদিন 6 month ইন্টারভাল করব, নাম্বার 1। আর যদি CIN2 and CIN3 হয় তখন দুইটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। নাম্বার 1 হচ্ছে লুপ, নাম্বার 1 হচ্ছে লিপ। লিপ মানে হচ্ছে লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সিজন প্রসিডিউর, LEEP মানে লুপ ইলেকট্রোসার্জিক্যাল এক্সিজন প্রসিডিউর। এন্ড নাম্বার 2 টা হচ্ছে LLETZ মানে হচ্ছে লার্জ লুপ এক্সিশন অফ ট্রানজিশন জোন। তো এটা ছিল ট্রিটমেন্ট অফ CIN। তো শর্ট নোট অন CIN এটা গেল। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। ভাইয়া নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য রোল অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইন কজিং সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে একটা অনকোলজিক ভাইরাস, এটা হচ্ছে কার্সিনোজেনিক ভাইরাস অর অনকোলজিক ভাইরাসও বলতে পারি। এখানে কি হয় যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইজ এ DNA ভাইরাস এন্ড ইট ইজ অনকোজেনিক ভাইরাস। এখন দেখা গেছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মে appear as normal conventional in that area, but সাধারণত এটা ভাইরাস, so it is less frequent, but এখন when there is infection of human papilloma virus, then we may get two conditions. Number 1 condition is asymptomatic condition, and number 2 condition is we may get some severe grave conditions like cervical carcinoma. এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেক টাইপ আছে, মোর দ্যান 31 টাইপস আছে আমি যতটুকু পড়ছি মানে। তো এখন দেখা যাচ্ছে যে 16 টাইপ human papilloma virus type 16, 18 and 31, they are responsible for cervical carcinoma, whereas বাকি যে যতগুলো আছে 9, 11 গুলা, they only cause what, they only cause viral what যেটা হচ্ছে একটা লেশন, ভাইরাল ইনফেকশনের লেশন।
তো এখন হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, স্পেশালি 16 and 18 and 31 টাইপ, দে আর রেসপন্সিবল ফর কজিং সার্ভাইকাল কার্সিনোমা। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা হচ্ছে এটার জন্য তো কিছু প্রিভেন্টিভ মেজারটা নেওয়া উচিত ফর এগেইনস্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এর ভ্যাকসিন আছে, দুইটা টাইপের ভ্যাকসিন আছে। নাম্বার 1 হচ্ছে সার্ভারিক্স এন্ড নাম্বার 2 হচ্ছে গুয়ার্ডাসিল, CERVARX সার্ভারিক্স এন্ড নাম্বার 2 গুয়ার্ডাসিল, GUARDASIL। তো এটা ছিল যে ইনজেকশন ফর ইনজেকশন আগেইনস্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এর সাথে সাথে আরো অনেক ফিচার গুলো আছে, যেমন হাইজিন মেনটেন করতে হবে, এবং হচ্ছে যে হ্যাভিং নট হ্যাভিং মাল্টিপল সেক্স পার্টনার্স, এটাও অনেক ইম্পর্টেন্ট। দেখা গেছে যে দোজ individuals who are involved in sexual activity, they are at more chance of contracting human papilloma virus. তো কিছু প্রিভেন্টিভ মেজার গুলা কিন্তু হচ্ছে যে ইনজেকশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ইনজেকশনটা স্পেশালি সার্ভারিক্স এন্ড গুয়ার্ডাসিল। সার্ভারিক্স যতটুকু আমি জানি, সার্ভারিক্সটা হচ্ছে বাইভ্যালেন্ট এন্ড গুয়ার্ডাসিলটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট। তো গুয়ার্ডাসিল ভালো। একটা অ্যাওয়ারনেস এর জন্য বলে দিই যে এর দামটা হচ্ছে 2000, আমি যতটুকু জানি, এখন বাড়তেও পারে, কমেও যেতে পারে। তো যারা যারা ইয়ং ফিমেল গুলা আছেন, বিফোর সেক্সুয়াল ইন্টারকোর্স, যদি এটা যদি অ্যাডমিনিস্ট্রেট করা হয়, তখন আপনারা সেফ থাকবেন এই ম্যালিগন্যান্ট ভ্যারাইটি এগেইনস্টে, স্পেশালি 16 to 18। এন্ড একটা কথা আছে যে মেলরা নিতে পারে কিনা এই ভ্যাকসিনটা। তবে এখানে দেখা গেছে যে মেলকে তো ইনফেক্ট করে না, কারণ হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্পেশালি it is infective for female. It causes viral warts, and in severe grave conditions it may cause cervical carcinoma. But male can be transferer of those virus. For example, একটা মেল আছে, তার ওয়াইফের হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা হয়েছে। তো হচ্ছে সাপোজ ওর ডেথ হয়ে গেছে, ওর ওয়াইফের, ডিউ টু সার্ভাইকাল কার্সিনোমা, আর যদি আবার রিম্যারি করছে ওই মেলটা, তখন হি মে ট্রান্সফার দ্যাট ভাইরাস টু নেক্সট ওয়াইফ। তো তখন ওর সেকেন্ড ওয়াইফ কেও এটা কার্সিনোমাটা হয়ে যেতে পারে। তখন যে মানে এটা বলা হয় যে মেলরাও এটা নিতে পারে টু প্রিভেন্ট the spread of this virus. But it is more important for female, and I guess each one of you, especially the females who are watching this, should take this vaccine before marriage. তো এটা ছিল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন নেক্সট প্রশ্ন যাই আপু। মেনশন দ্য ডায়াগনস্টিক টুল অফ সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, ডায়াগনস্টিক টুল, আমি কিছু ডায়াগনস্টিক টুল গুলা স্টেট করি। নাম্বার 1 হচ্ছে প্যাপ স্মিয়ার টেস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড ওয়াইডলি ইউজড, ইউনিভার্সাল একটা মেথড। বাট বাংলাদেশের ক্ষেত্রে এটার চেয়ে বেশি কমনটা হচ্ছে ভায়া টেস্ট, VIA, ভিজুয়াল ইন্সপেকশন বা এসটিক অ্যাসিড টেস্ট। তো যদি আপনারা পরীক্ষাতে আসেন, তো নাম্বার 1 বলবেন যে প্যাপ স্মিয়ার টেস্ট, প্যাপানিক্লোজ স্মিয়ার টেস্ট যদি ফুল ফর্মে বলতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনফেকশন বাই অ্যাসিড। নাম্বার 3 হচ্ছে কলপোস্কোপি ফলোড বাই বায়োপসি। যদি আমরা কলপোস্কোপিটা পজিটিভ পাই, তখন আমরা বায়োপসি নিব। নাম্বার 4টা হচ্ছে সিলার্স টেস্ট, এন্ড নাম্বার 5টা হচ্ছে PCR, পলিমারেজ চেইন রিঅ্যাকশন ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এন্ড এই 5টা বললাম যেটা কনভেনশনাল কমনলি ইউজড, যেটা কনভেনশন হিসাবে আপনাদেরকে লিখতে হবে। এরপরে আরেকটা আছে LBCC, লিকুইড বেসড cytoplasmic culture media, which is used for detection of human papilloma virus. But এটা হচ্ছে একটু অ্যাডভান্সড, এটা হচ্ছে বাংলাদেশের মনে হয় প্র্যাকটিস অত বেশি করা হয় না, ফরেন কান্ট্রিগুলোতে করা হয়। তো আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে প্যাপ স্মিয়ার, প্যাপানিকুলার স্মিয়ার। নাম্বার 2 হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিটিক অ্যাসিড। নাম্বার 3 হচ্ছে কলপোস্কোপি along with biopsy. নাম্বার 4টা হচ্ছে সিলার্স টেস্ট, এন্ড নাম্বার 5টা হচ্ছে PCR ফর ভাইরাল ডিএনএ, মানে HBV ভাইরাস ডিএনএ। এন্ড নাম্বার 6টা হচ্ছে লিকুইড বেসড সার্ভাইকাল সাইটোলজি অর লিকুইড বেসড সাইটোপ্লাজমিক সাইটোলজি। তো এটা ছিল টেস্ট, স্ক্রিনিং টেস্ট ফর সার্ভাইকাল কার্সিনোমা। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু।
আচ্ছা ভাই, এবার আমাদের একটা ক্লিনিক্যাল কোশ্চেন। A 60 years old female presented with irregular vaginal bleeding for 1 month after menopause. Her pelvic examination revealed apparently healthy cervix, but with bloody discharge. What is your professional diagnosis? How can you confirm it? আচ্ছা, পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কিছু কজগুলো আছে, টিপিক্যাল কজগুলো আছে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর, আমি ওগুলা একটু বলতে চাই। নাম্বার 1 হচ্ছে যেটা কমন, সার্ভাইকাল কার্সিনোমা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং মানে হচ্ছে ব্লিডিং ইন অ্যাবসেন্স অফ এনি অর্গানিক কজ। নাম্বার 3টা হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। নাম্বার 4টা হচ্ছে এন্ডোমেট্রিয়াল থিকনিং। নাম্বার 5টা হচ্ছে ডেকুবিটাস আলসারেশন। তো এই কজগুলো আছে। তো এখানে যেহেতু মেনোপজ আছে এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং আছে, এবং আর কি কি হিস্ট্রি আছে আপু, একটু কোয়েশ্চেনটা রিপিট করো। হ্যাঁ জি ভাইয়া। Irregular vaginal bleeding for 1 month after menopause. A pelvic examination revealed apparently healthy cervix, but with bloody discharge. আচ্ছা, pelvic examination reveals apparently healthy cervix Healthy cervix, but but bloody হচ্ছে discharge. ব্লাডি ডিসচার্জ। তো অ্যাপারেন্টলি হেলদি কিসের ক্ষেত্রে থাকতে পারে? এটা হচ্ছে সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়াতে Neoplasm. থাকতে পারে, যেটা একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। সাথে সাথে একটু ব্লাডি ডিসচার্জ থাকতে পারে। তো এই কেসটা হচ্ছে সিআইএন, সিআইএন 3 বেসিক্যালি, কারণ হচ্ছে সিআইএন 1 2 অত সিমটোম্যাটিক্যালি ম্যানিফেস্ট করে না। সো দ্য ডায়াগনোসিস ইজ সিআইএন 3, দ্যাট ইজ কার্সিনোমা ইন সিটু। এন্ড if it is left untreated or if it is not managed, then it may lead to cervical carcinoma, and uh, definitely cervical carcinoma has a grave condition. তো এটা ছিল অ্যান্সার আপু। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে এটার আমাদের জন্য স্ক্রিনিং গুলা করতে হয়, এটার জন্য এক্সপ্লোর করার জন্য স্ক্রিনিং টেস্ট গুলা করতে হয়, এবং কনফার্মেটরির জন্য ওই যে বায়োপসি করতে হবে, এবং হিস্টোপ্যাথোলজিক্যালি মাইক্রোস্কোপের নিচে এক্সামিন করে সেলস গুলা আমরা শিওর হতে পারবো যে আসলে কার্সিনোমাটা হয়েছে কিনা, আর সিআইএন স্টেজ গুলা আমরা ডায়াগনোজ করতে পারবো। ওকে ভাইয়া, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। এ ফিমেল অফ 55 years presented with ulcerated growth in cervix which bleeds on touch. What is your clinical diagnosis? What do you expect in histopathology, and name the microbial agent associated with it? আচ্ছা, যেহেতু এখানে ব্লিডিং আছে, এবং আমি একটু সার্ভাইকাল কার্সিনোমায় কিছু ফিচার গুলা বলি। নাম্বার 1, এটা অ্যাসিম্পটোমেটিক পারে। ক্যান্সার গুলা, অনেক ক্যান্সার আছে, মানে অনেক ক্যান্সার হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকে, তার মধ্যে সার্ভাইকাল কার্সিনোমা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, অর it may present with foul smelling discharge or bloody discharge, or হচ্ছে যে bleeding after sexual intercourse, or dyspareunia মানে হচ্ছে পেইনফুল ইন্টারকোর্স। তো এই ফিচার গুলো থাকতে পারে। যদি এই ফিচার গুলো থাকে এন্ড যদি ফাউল স্মেলিং ডিসচার্জ আছে, ব্লাডি ডিসচার্জ আছে, তো লাইকলি হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা। আমার ডায়াগনোসিস ইজ লাইকলি সার্ভাইকাল কার্সিনোমা। এখন সার্ভাইকাল কার্সিনোমা একটা কিছু ইটিওলজিক্যাল কিছু হচ্ছে কিছু ফিচার গুলো আছে, মানে কোন ওমেনদের which kinds of women are more predisposed to cervical carcinoma। তো এখানে আমরা যারা বেশি more প্যারাস women are um, predisposed to cervical carcinoma, or those who have got multiple sexual partners, they are also more disposed for cervical carcinoma, or those who practice sexual intercourse before appropriate age, মানে early sexual intercourse, এটাও হচ্ছে it increases the chance of cervical carcinoma, and also for those men who had previous wife with cervical carcinoma। তো এটা এইরকম একটা পেশেন্ট প্রোফাইলটা থাকবে যেগুলা আমি বললাম। তো আপনারা এভাবে চিনবেন। এন্ড ক্লিনিক্যাল ফিচারটাও বলেই দিলাম যে ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে, ব্লাডি ডিসচার্জ থাকবে, পেইনফুল ইন্টারকোর্স থাকবে, এবং ব্লিডিং আফটার ইন্টারকোর্স থাকবে। তো এখন এজেন্ট রেসপন্সিবল ফর দিস অবভিয়াসলি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সাবটাইপ 16, সাবটাইপ 18 এন্ড সাবটাইপ 2। এরপরে যে এর ট্রিটমেন্ট, আগে ইনভেস্টিগেশনটা বলি। আমাদেরকে অবশ্যই হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য আগে তো স্ক্রিনিং করব। স্ক্রিনিং করে আমরা যদি ভায়া করি, আমাদের মেডিকেল কলেজগুলোতে বেসিক্যালি ভায়া করা হয়। তো হচ্ছে
ভায়া করে আমরা স্টো হোয়াইট লিস্টেন পাবো। এন্ড যদি আমরা শিওর হইতে যাব তখন আমরা বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি করব, কল্পোস্কোপি করে বায়োপসি এন্ড একটা কোয়াড্রেন্ট থেকে আমরা টিস্যুগুলো নিয়ে আসবো, 4টা কোয়াড্রেন্ট থেকে টিস্যুগুলো তুলে নিয়ে আসবো এবং আমরা ওকে বার করে মানে টিস্যু টিস্যু তোলাটা প্রসিডিউরকে বলা হয়েছে বায়োপসি, এন্ড ওকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখি তখন ওটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি। তো হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং এ আমরা অবশ্যই হচ্ছে ম্যালিগন্যান্ট সেলগুলা অর আনডিফারেন্সিয়েটেড সেলগুলা, অ্যানাপ্লাস্টিক সেলগুলা পাবো উইথ মাইটোটিক ফিগার্স, abnormal mitosis, increased nuclear cytoplasmic ratio, or increased basophilia, যেটা হচ্ছে increase in amount of nucleic acid। তো এই ছিল ফিচার্স of cervical carcinoma and histopathological findings গুলা। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। আচ্ছা ভাইয়া, রিস্ক ফ্যাক্টরস অফ দ্য কার্সিনোমা সার্ভিক্স। রিস্ক ফ্যাক্টরস আগে বললাম, আমি আবার বলতেছি। রিস্ক ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স। নাম্বার 2 হচ্ছে যে হ্যাভিং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স। নাম্বার 3 হচ্ছে যে those who don't make use contraceptives। নাম্বার 4 টা হচ্ছে যে multiparity, মানে increased number of parity leads to increased chance of carcinoma cervix। 5 টা হচ্ছে যে husband who had previous wife with cervical carcinoma। and নাম্বার 6 সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন or viral wart। একটা বেনাইন ভাইরাল ওয়ারটা হচ্ছে একটা বেনাইন ইনফেকশন ডিউ টু সেম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, বাট এখানে 16 and 18 সাবটাইপের কম ইনভলভমেন্ট থাকে। 16 and 18 causes 16 and 18 সাবটাইপ ম্যালিগন্যান্ট চেঞ্জেস। তো এটা ছিল রিস্ক ফ্যাক্টর। ওকে ভাইয়া। ভাইয়া শর্ট এন্ড নোট। এজটা বলি, এজটা হচ্ছে যে ইট ইজ মোর কমন at 30 to 35 and 55 years of age, মানে বাই মোডাল ভ্যারিয়েশন আছে, একটা 30 to 35 এন্ড একটা 55 years of age। তো এটা ছিল রিস্ক ফ্যাক্টর। এখন নেক্সট প্রশ্নতে যাই। ওকে ভাইয়া, শর্ট নোট এন্ডোমেট্রিওসিস। Endometriosis can be defined as presence of endometrial glands and stroma at sites other than other than pelvis, মানে সরি other than uterus। মানে আমরা জানি যে নর্মাল সাইট অফ এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউটেরাস। যদি এটা ইউটেরাস ছাড়া আরো অন্য জায়গাতে থাকে তখন এই কন্ডিশনটাকে বলা হয়েছে এন্ডোমেট্রিওসিস। মানে হচ্ছে, আমি আবার ডেফিনিশন রিপিট করতেছি, প্রেজেন্স অফ ফাংশনাল এন্ডোমেট্রিক গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা ইন আদার সাইট অ্যাপার্ট ফ্রম ইউটেরাস ইজ কল্ড এন্ডোমেট্রিওসিস। এখন কমন সাইট গুলা কি কি এন্ডোমেট্রিওসিসের? নাম্বার 1 হচ্ছে ওভারি, নাম্বার 2 হচ্ছে rectouterine pouch of Douglas, নাম্বার 3 হচ্ছে pelvic peritoneum, নাম্বার 4 হচ্ছে rectovaginal septum, round ligament, etc। তো এটা ছিল এন্ডোমেট্রিওসিস ডেফিনিশন এবং সাইটটা। এখন একটু ফিচার গুলা বলি, ক্লিনিক্যাল ফিচার গুলা বলি। আপনারা জানেন যে মান্থলি সাইকেলে এই এন্ডোমেট্রিয়ামটা শেড হয় and presents as menstrual bleeding। আর সাপোজ এন্ডোমেট্রিওসিসটা হয়েছে ওভারিতে, তখন ওভারি এই এন্ডোমেট্রিয়াল এপিথেলিয়াম গুলাটাও মান্থলি একটা শেডিং করবে, মান্থলি একটা ব্লিডিং হবে। তো এখানে কি হবে যে স্পেশালি ওভারিতে যেহেতু মান্থলি ব্লিডিং হয়েছে, তখন হচ্ছে ব্লিডিং হবে ওর এপিথেল এন্ডোমেট্রিয়াল লাইনিং প্রেজেন্ট অন ওভারিতে। তো যখন ব্লিডিং হবে তখন হচ্ছে অবশ্যই হেমোলাইসিস হবে, হেমোলাইসিস হয় ওখানে আয়রন রিলিজ হবে, আয়রনকে ম্যাক্রোফেজ এনগলফ করবে এবং এটা পিগমেন্ট হিসাবে থাকবে, একটা রেডিশ পিগমেন্ট হিসাবে, ব্রাউন পিগমেন্ট হিসেবে পিগমেন্টেড হয়ে থাকবে ওভারিতে। তখন আমরা যে সিস্ট গুলা একটা সিস্ট মতো ফর্ম করবে। তো যখন আমরা ওই সিস্টটা পাবো তখন তাকে বলা হয় চকলেট সিস্ট। এন্ড endometriosis এর ম্যানিফেস্টেশন অর কনসিকুয়েন্স অফ endometriosis ইন ওভারি, এটা হচ্ছে চকলেট সিস্ট। তো এরকম একটা পেশেন্ট প্রোফাইল থাকবে যে একটা ইয়ং লেডি আছে, এটা ইয়ং এজই হয় সাধারণত, ইয়ং এজও হতে পারে, ওল্ড এজও হতে পারে, তবে ইয়ং দেরকে এটা অনেক এফেক্ট করে। এর ফিচার গুলা থাকবে, এন্ডোমেট্রিওসিসের কিছু ফিচার গুলা বলতেছি। ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল ওখানে সিভিয়ার পেন থাকবে, সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেন থাকবে। নরমালি তো নরমাল মেনস্ট্রুয়েশনেও পেন, অ্যাবডোমিনাল পেন থাকে, কিন্তু এন্ডোমেট্রিওসিসে একটু সিভিয়ার পেন থাকবে, এন্ড যাকে আমরা ডিসমেনোরিয়া বলি।
ডিসমেনোরিয়া মানে ইট ইজ সাফিসিয়েন্ট টু ইনক্যাপাসিটেট ডে টু ডে অ্যাক্টিভিটি, তাকে আমরা ডিসমেনোরিয়া মানে সিভিয়ার পেন থাকবে। তারপর হচ্ছে ব্লিডিং, অ্যাবনর্মাল ব্লিডিং থাকতে পারে। তারপর হচ্ছে লোইন পেনও থাকতে, সরি এই পেলভিক পেন গুলাও থাকতে পারে, স্পেশালি রাইট ইলিয়াক ফোসা এবং লেফট ইলিয়াক ফোসাতে। আর হচ্ছে এই এন্ডোমেট্রিওসিসের এক্সপেক্টেড ম্যানেজমেন্টটা হচ্ছে যে আমাদেরকে ওয়েট এন্ড ওয়াচ করতে হয়, এবং যত তাড়াতাড়ি বিয়ে করতে পারে ওই এফেক্টেড মেয়েটা তো তত ভালো হবে। কারণ হচ্ছে যে প্রেগনেন্সি ইজ ট্রিটমেন্ট ফর এন্ডোমেট্রিওসিস। যখন প্রেগনেন্সি হবে তখন অ্যামিনোরিয়া হবে, অ্যামিনোরিয়া হওয়ার জন্য ওই যেটা আছে ওভারিতে এন্ডোমেট্রিয়াম, ওইটা হচ্ছে আর মান্থলি সাইকেলে যাইতে পারবে না। এন্ড যখন মান্থলি সাইকেলে যাইতে না পারে তখন কি হবে যে তখন ওইটা আস্তে আস্তে ব্লাড না পায়, সাফিসিয়েন্ট ব্লাড না পায়, ওইটা শেড আউট হয়ে যাবে এন্ড ন্যাচুরালি কিওর হয়ে যাবে। তো এক্সপেক্টেড ম্যানেজমেন্ট যেটা আছে যে ইয়াং, স্পেশালি ইয়াং ইন্ডিভিজুয়ালদেরকে অর আনম্যারিডদেরকে যে শুড ম্যারি, যদি ম্যারিড হয়ে গেছে দেন শুড হ্যাভ চিলড্রেন। এন্ড এর আরো অনেক বাকি ট্রিটমেন্ট গুলো আছে, যেমন এনএসআইডি ইউজ করা হয়, তারপর হচ্ছে তো এগুলা ছিল ট্রিটমেন্ট, মানে শর্ট নোট, যদি শর্ট নোট এন্ডোমেট্রিওসিস হিসাবে আছে। এখন এর ক্লিনিক্যাল কোশ্চেনটাও আসতে পারে এন্ডোমেট্রিওসিস রিলেটেড আমি মনে হয়। ক্রিটিক্যাল কোশ্চেনটা আসছে, তাহলে বলি এবার। হ্যাঁ হ্যাঁ ভাই আসছে। জি আপু, হ্যাঁ 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 আপু। হ্যাঁ, a 25 years old man present to your office for infertility. In giving a history, she described severe pain during means, and she also told you that in the pain, another doctor told her that she had chocolate cyst. What abnormality is most likely to be present? Name the organ where chocolate cysts occur. আচ্ছা, এখানে দেখেন সিভিয়ার পেন ডিউরিং মেনস্ট্রুয়েশন কথা উল্লেখ করা আছে, তো আমি ওইটা বললাম, তাকে বলা হয় ডিসমেনোরিয়া, এটা প্রাইম ফিচার নাম্বার 1। এন্ড নাম্বার 2টা হচ্ছে যে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিটা কেন, যে যদি হচ্ছে যে ইফ একটা ফিমেলের হচ্ছে সাপোজ চকলেট সিস্ট ফর্ম হয়ে গেছে, এন্ড যদি এটা ও তাড়াতাড়ি বিয়ে করতেছে না, তখন হচ্ছে যে আস্তে আস্তে ওর ওভেরিন ফলিকেল গুলা ডিস্ট্রয় হয়ে যাবে, এন্ড দ্যাট ফিমেল ক্যান নো লঙ্গার বি ফার্টাইল, মানে নিজের ওভারটা প্রডিউস করতে পারবে না ডিউ টু ড্যামেজ অফ ovary and due to formation of chocolate cyst. So it likely this condition is endometriosis involving ovary, if, and which has led to formation of chocolate cyst. এখন organ which involves chocolate cyst are ovary. তো এটা ছিল যে কোশ্চেনের অ্যান্সারটা। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে শর্ট নোট প্যাপ স্মিয়ার টেস্ট। Pap smear test. Pap smear test is one of the screening tests for cervical carcinoma. তো প্যাপ স্মিয়ার টেস্টের কিছু জিনিসগুলা লাগে, যেমন হচ্ছে আয়ার স্প্যাচুলা লাগে, কপলিন্স জার লাগে, ফর্মালডিহাইড লাগে, এবং গ্লাস স্লাইড গুলা লাগে, এবং সাথে সাথে কটন গুলা এন্ড এসিটিক অ্যাসিড গুলা এগুলা লাগে। সরি, এসিটিক অ্যাসিড না, এসিটিক অ্যাসিড ফর ভায়া। তো এই আমি আবার রিপিট করতেছি, নাম্বার 1 আয়ার স্প্যাচুলা, নাম্বার 2 হচ্ছে কপলিন্স জার, নাম্বার 3 হচ্ছে গ্লাস স্লাইড, নাম্বার 4 হচ্ছে কটন। এখন কিছু প্রিকশনস গুলো আছে। Before carrying out pap smear test, some things are needed to be considered. Number 1 থিংটা হচ্ছে যে আমরা ফিমেলকে বলবো যে লাস্ট 7 ডেজ ধরে ওর মানে লাস্ট ফিউ ডেজ ধরে, মানে মেনলি 7 ডেজ বলা হয় আর কি, কোনো জেল অর ফোম অর ক্রিম, ভ্যাজিনাল ক্রিম অর ভ্যাজিনাল জেল অর ভ্যাজিনাল ফোমটা ইউজ না করতে, নাম্বার 1। নাম্বার 2 কোনো কন্ট্রাসেপটিভ ইউজ না করতে, মানে লোকাল কন্ট্রাসেপটিভটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 3টা হচ্ছে যে মেনস্ট্রুয়েশনে হইতে হবে না, যদি ওই ফিমেল মেনস্ট্রুয়েশনে আসে তখন ওই টাইমে প্যাপ স্মিয়ারটা করা যাবে না। দ্যাট মিন্স female should not be having her monthly cycle. And নাম্বার 4টা হচ্ছে কোনো ভ্যাজিনাল ওয়াশ অর ডো টা না দিতে ওই 7 দিনের ভিতরে, স্পেশালি 3 দিনটা, লাস্ট 3 ডেজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি আবার রিপিট করতেছি কিছু প্রিকশন গুলা। ডোন্ট মেক ইউজ অফ এনি kind of gel or foam or cream, especially local contraceptive. Number 2, should not be in menstruation, and number 3, should not wash or use any vaginal dough.
তো এটা ছিল প্রিকশন। এখন প্রসিডিউরটা বলি। আগে হচ্ছে যে ফিমেলকে লিথোটমি পজিশনে রাখা হয়, তারপর হচ্ছে একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, তাকে বলা হয় কাসকুস বাইভলভ সেলফ রিটেনিং ভ্যাজিনাল স্পেকুলাম। স্পেলিংটা হচ্ছে CUSCO apostrophe S, কাসকুস bivalve self retaining vaginal speculum. By using that, introitus is dilated, and after that squamocolumnar junction is identified, and from that region, especially endocervix, IR spatula is taken and rotated at 360 degree, and from that we take the specimen, and after taking the specimen, we prepare a glass slide and put it in Coplin's jar. Coplin's jar is a special kind of jar for preservation of slide and for drying the jar. সেখানে ফর্মালডিহাইড থাকে এবং কিছু স্লাইডের ক্রাইটেরিয়া গুলো আছে, যেমন স্লাইড শুড নট বি থিক অর স্লাইড শুড নট বি টু থিক অর স্লাইড শুড নট বি টু থিন, অন দেয়ার শুড নট বি এনি ডিসচার্জ অফ ব্লাড অর এনি হচ্ছে unwanted vaginal discharge, and it should be examined under microscope. And যখন আমরা এই স্লাইডটাকে এক্সামিনেশন আন্ডার মাইক্রোস্কোপ পাবো, তখন আমরা কিছু নরমাল ফাইন্ডিংও পাইতে পারি আর আমরা অ্যানাপ্লাস্টিক সেলও পাইতে পারি। তো এটা ছিল প্যাপ স্মিয়ার টেস্ট। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। আচ্ছা ভাইয়া, নেক্সট হচ্ছে আমরা ওভারিয়ান টিউমার। ক্লাসিফাই ওভারিয়ান টিউমার, লিস্ট দ্য টিউমার মার্কার অ্যাসোসিয়েটেড উইথ ওভারিয়ান টিউমার। আচ্ছা, ওভারিয়ান টিউমার যদি ক্লাসিফাই করতে হয়, তখন হচ্ছে যে আগের মতো ওই টেস্টিকুলার টিউমার মতোই, নাম্বার 1 হচ্ছে টিউমার্স অফ লাইনিং এপিথেলিয়াম, নাম্বার 2 হচ্ছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার, নাম্বার 3টা হচ্ছে জার্ম সেল টিউমার, এন্ড নাম্বার 4টা হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার। এখন প্রতিটা একটু বলি। নাম্বার 1 হচ্ছে টিউমার্স অফ মানে লাইনিং এপিথেলিয়াম, টিউমার্স অফ লাইনিং এপিথেলিয়াম অফ ওভারি। এর মধ্যে আসছে নাম্বার 1 সেরাস টিউমার, যেটা সবচেয়ে কমন, সেরাস সিস্টারিনোমা। নাম্বার 2 মিউসিনাস টিউমার, যার মধ্যে কমন হচ্ছে সেরাস মিউসিনো অ্যাডিনোমা। তারপর হচ্ছে এরপরে ক্লিয়ার সেল টিউমার, ব্রেনার টিউমার, এন্ডোমেট্রয়েড টিউমার এন্ড আনক্লাসিফাইড কার্সিনোমা। এগুলা বলবেন হচ্ছে টিউমার্স অফ লাইনিং এপিথেলিয়াম। তারপর আছে সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার মধ্যে আপনারা বলবেন গ্রানুলোসা সেল টিউমার এন্ড থেকোমা ফাইব্রোমা এবং সার্টোলি লেডিক সেল টিউমার, সার্টোলি লেডিক সেল টিউমার। তারপরে আসতেছে জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার মধ্যে আপনারা সবচেয়ে প্রথমে বলবেন ডিসজার্মিনোমা। ডিসজার্মিনোমাটা হচ্ছে করেসপন্ডিং অফ সেমিনোমা ইন কেস অফ মেল, মানে এর ক্ষেত্রে আমরা হিস্টোলজিক্যাল ফাইন্ডিং গুলা সেম পাবো। নাম্বার 1 ডিসজার্মিনোমা, তারপর এন্ডোমেট্রিয়াস টিউমার, তারপর এন্ডোমেট্রয়েড কার্সিনোমা, তারপর হচ্ছে কোরিও কার্সিনোমা, তারপর হচ্ছে পলিএমব্রো এবং টেরাটোমা। টেরাটোমাকে আবার ভাগ করা যায় ম্যাচিউর এন্ড ইনম্যাচিউর মধ্যে। এন্ড শেষের হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার, যেটা ক্ষেত্রে ক্রুকেনবার্গ টিউমার পাবো আমরা। ক্রুকেনবার্গ টিউমার প্রাইমারিলি থাকে একটা টিউমার স্টমাকে আর গ্যাস্ট্রিক টিউমার থাকে, এন্ড ইট শোজ ট্রান্সপেরিটোনিয়াল মেটাস্টাসিস টু ওভারি। তো দিস ইজ ক্রুকেনবার্গ টিউমার। তো এই চারটা ক্লাসিফিকেশনে আপনারা ভাগ করতে পারেন। এখন আমি কোথায় কোথায় পাইছি আনক্লাসিফাইড টিউমার এন্ড গোনাডোব্লাস্টোমাও পাইছি। তো এগুলা না বললে ভালো, প্রথম চারটা বললে সবচেয়ে ভালো হবে। এখন হচ্ছে যে তো এই চারটা ক্লাসিফিকেশন ছিল আপু, আর কি কোশ্চেন ছিল? আচ্ছা ভাইয়া, ক্লাসিফাই সারফেস এপিথেলিয়াল টিউমারস অফ দ্য ওভারি, এটা তো এর মধ্যে চলে আসছে। হ্যাঁ, ওটার মধ্যে চলে আসলো। আমি যেটা বললাম সেরাস সিস্টারিনোমা, সরি সেরাস সেরাস টিউমার, মিউসিনাস টিউমার, তারপর ক্লিয়ার সেল টিউমার, তারপর এন্ডোমেট্রয়েড টিউমার, তারপর ব্রেনাস টিউমার এন্ড আনক্লাসিফাইড কার্সিনোমা। এখন সেরাস টিউমারটা হচ্ছে সবচেয়ে কম্পোনেন্ট, সবচেয়ে কমন। সেরাস টিউমার মধ্যেও সেরাস সিস্টারিনোমাটা হচ্ছে সবচেয়ে কমন। এখন নেক্সট প্রশ্নতে যাই আপু। হ্যাঁ, শর্ট নোট ডার্মাট সিস্ট। ডার্মোয়েড সিস্ট, একটু আমি টেরাটোমাটা ডিসক্রাইব করছি। তো ডার্মোয়েড সিস্টটা হচ্ছে ওই রকমই। ডার্মোয়েড সিস্ট বলতে কি, এখানে ডার্মোয়েড সিস্ট যেহেতু এটা গাইনোকোলজিক্যাল পোর্শনে জিজ্ঞেস করছে, তো ইট অবভিয়াসলি মিন্স টেরাটোমাটাস ডার্মোয়েড। এখন ডার্মোয়েড সিস্ট বলতে কি বোঝে আমি একটু কনসেপ্ট দেই। ডার্মোয়েড সিস্টটা হচ্ছে এনি সিস্ট মানে হচ্ছে আসলে সোয়েলিং একটা, মানে যদি সিস্টের ডিফিনিশনটা বলি তখন আমরা বলবো যে cyst can be defined as swelling consisting of
collection of fluid in a sac lined by epithelium or endothelium. তো এটা হচ্ছে সিস্ট, মানে সিস্ট যেখানে কিছু পানি আছে এবং হচ্ছে একটু ফ্লুইডিটি আছে, তো তাকে বলবো আমরা সিস্ট। এখন ডার্মোয়েড সিস্ট মানে হচ্ছে যে যে সিস্ট স্কিনে ডার্মিসে হয়, যদি ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে বলি আর কি। এখন অনেক ভাগ আছে ডার্মোয়েড সিস্টে। নাম্বার 1 হচ্ছে সিকোয়েস্ট্রেশন ডার্মোয়েড, নাম্বার 2 হচ্ছে ইমপ্ল্যান্টেশন ডার্মোয়েড। এই সিকোয়েস্ট্রেশন ডার্মোয়েড গুলা স্পেশালি লাইন অফ এমব্রিয়নিক ফিউশনতে হবে, যেমন হচ্ছে যখন ফেসে চিন্তা করি তো সাবলিঙ্গুয়াল ডার্মোয়েড, তারপর হচ্ছে এক্সটার্নাল ক্যান্থাস, এগুলাতে হচ্ছে সিকোয়েস্ট্রেশন ডার্মোয়েড। তারপর হচ্ছে সিকোয়েস্ট্রেশন ডার্মোয়েড পরে আসতেছে যে ইমপ্ল্যান্টেশন ডার্মোয়েড। ইমপ্ল্যান্টেশন অফ ডার্মোয়েড বেসিক্যালি অকার্স অ্যাট টিপ অফ ফিঙ্গার্স ইন গার্ডেনার্স, মানে যদি থর্ন অর কোনো হচ্ছে একটা থর্ন দিয়ে হচ্ছে অর একটা স্পাইন দিয়ে হচ্ছে যদি প্রিক হয়, যদি ওই ডার্মোয়েড সিস্টটা হচ্ছে ডিপার লেয়ারে ইমপ্ল্যান্ট হয়ে যায়, এন্ড ইফ ইট গ্রোজ then it forms implantation dermoid. and সবচেয়ে কমন যেটা হচ্ছে গাইনোকোলজি ক্ষেত্রে সিগনিফিকেন্ট, মানে এই ফিমেল রিপ্রোডাক্টিভ এবং মেল রিপ্রোডাক্টিভ ক্ষেত্রে সিগনিফিকেন্ট, যে টেরাটোমাটাস dermoid. Teratomatous dermoid cyst is a kind of cyst which takes its origin from all three layers, that is ectoderm, mesoderm and endoderm. তো this is teratomatous dermoid. তো যেহেতু এটা হচ্ছে প্যাথোলজিতে, তো একটু হিস্টোপ্যাথোলজিটা ডিসকাস করা ভালো। তো যখন আমরা হচ্ছে এক্সটার্নালি দেখবো তখন আমরা একটা সোয়েলিং পাবো, লোকুলার সোয়েলিং পাবো, রাউন্ড সোয়েলিং পাবো, and it has fibrocollagenous covering covered by non-keratinous stratified squamous epithelium, and then when we cut it, then we found a unilocular cavity. It consists of hair, teeth, cartilage, bones and gelatinous materials. তো এটা ছিল হিস্টোপ্যাথোলজি। এখন যেহেতু এখানে হেয়ার আছে, টিথ আছে, কার্টিলেজ আছে, বোন আছে, তো ইট মিনস দ্যাট ইট হ্যাজ originated from multiple layers, that is ectoderm, mesoderm, multiple germ layers like ectoderm, mesoderm and endoderm. So this was dermoid cyst or teratomatous dermoid. Next question. ভাই একটা কোশ্চেন ছিল, মানে আমাদের তো টেরাটোমা শর্ট নোট আছে, তো টেস্টিসের মধ্যেও আছে টেরাটোমা, আবার হচ্ছে ওভারিতেও টেরাটোমা আছে, তো তখন আমরা হচ্ছে কোনটা লিখবো? আচ্ছা, টেরাটোমা আমি বলি কমন সাইটস অফ টেরাটোমা। কমন সাইটস অফ আমি আমি এখন হচ্ছে শুধু টেরাটোমা বলতে গেলে কি ডার্মোয়েড টেরাটোমা কথা বলতেছি, তো সাইটস একটু কমন সাইটস গুলা বলি। নাম্বার 1 হচ্ছে ওভারি, নাম্বার 2 হচ্ছে টেস্টিস, নাম্বার 3 হচ্ছে মিডিয়াস্টিনাম, এন্ড নাম্বার 4 হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ফোসা। তো এই 4টা সাইট আছে। এখন যদি আপু তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করলা, মানে হচ্ছে যে এটা আমরা কোনটা লিখবো, এটা হচ্ছে দুইটা ক্ষেত্রেই সেমই থাকবে, হিস্টোলজিক্যাল ফিচারটা সেমই থাকবে, মানে একটা সোয়েলিং মতো থাকবে, এবং যখন আমরা ওটাকে রিসেকশন করব, এবং এটা থাকবে হচ্ছে একটা ফাইব্রো কোলাজেনাস কাভারিং থাকবে, covered by non-keratinous stratified squamous epithelium, and when we cut it we get the um, variants of derivative from all three germ layer, that is ectoderm, mesoderm and endoderm. ওখানে আমরা বোন পাবো, হেয়ার পাবো, টিথ পাবো, এন্ড এটা হচ্ছে বেসিক কমন ফর ওভারি, মানে ওভারিতে বেশি হয় টেস্টিস থেকে। তো এটা লাইকলি হচ্ছে ওভারি, মানে ফিমেল ক্ষেত্রে কমন দেন মেল, বাট মেলেও হবে টেরাটোমাটাস ডার্মোয়েডটা। তো এটা হলো প্রশ্ন, সরি এটা হলো উত্তর। আশা করি যে বুঝতে পারছো। জি ভাই। আচ্ছা ভাই, আজকে আমাদের লাস্ট টপিক ব্রেস্ট ডিজিজ। আচ্ছা আচ্ছা, ব্রেস্ট ডিজিজ থেকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্লাসিফাই ব্রেস্ট কার্সিনোমা, এটাই। আচ্ছা, ব্রেস্ট কার্সিনোমাকে যদি ক্লাসিফাই করি তখন দুইটা আমরা ভাবে ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 হচ্ছে নন ইনভ্যাসিভ এন্ড নাম্বার 2 হচ্ছে ইনভ্যাসিভ। এখন যদি ইনভ্যাসিভের চিন্তা করি তো আমরা হচ্ছে ইন্টারডক্টাল কার্সিনোমা, সরি নন, আমরা দুইটা ভাবে ক্লাসিফাই করলাম, নন ইনভ্যাসিভ এন্ড ইনভ্যাসিভ। এখন ইনভ্যাসিভ মধ্যে বলতেছি, নাম্বার 1 হচ্ছে ইন্টারডক্টাল কার্সিনোমা, তারপর হচ্ছে ইন্টারডক্টাল প্যাপিলোমা। মানে এইগুলা হচ্ছে ইট উইল রিমেইন কনফাইন্ড উইথিন দ্য ডক্ট, যেটা হচ্ছে স্পেশালিটি অফ দিস বেনাইন টিউমারটা। মানে বেনাইন বলতে কি নন ইনভেসিভটা, ইন্টারডক্টাল কার্সিনোমা, ইন্টারডক্টাল প্যাপিলারি কার্সিনোমা এন্ড লোবুলার কার্সিনোমা ইন সিটু,
ইন্টারডাক্টাল কার্সিনোমা, ইন্টারডাক্টাল প্যাপিলারি কার্সিনোমা এন্ড লোবুলার কার্সিনোমা ইন সিটু। এখন ইনভেসিভ ভ্যারাইটিতে আসি। ইনভেসিভ ভ্যারাইটির মধ্যে আমরা বলবো নাম্বার 1 হচ্ছে ডক্টর কার্সিনোমা, নাম্বার 2 হচ্ছে ইনভেসিভ প্যাপিলারি কার্সিনোমা, নাম্বার 3 হচ্ছে প্যাগেটস ডিজিজ, নাম্বার 4 হচ্ছে কোলার কার্সিনোমা, নাম্বার 5 হচ্ছে মেডুলারি কার্সিনোমা, নাম্বার 6 হচ্ছে কমেডো কার্সিনোমা, নাম্বার 7 হচ্ছে এডেনো কার্সিনোমা। তো অনেক ভ্যারিয়েন্ট আছে ইনভেসিভ মধ্যে। তো এটাই ছিল ক্লাসিফিকেশন অফ ব্রেস্ট টিউমার্স মানে। আচ্ছা ভাইয়া, prognostic and predictive factors of breast carcinoma. আচ্ছা, যদি প্রগনোসিস এন্ড প্রেডিক্টিভ ফ্যাক্টরস অফ ব্রেস্ট কার্সিনোমা বলি তো অনেক ফ্যাক্টরস গুলো আছে। নাম্বার 1 হচ্ছে সাইজ। If size of primary tumor is less than 2 centimeters, then prognosis is good. If it is more than 2 centimeters, then the prognosis is bad. Number 1. Number 2 মধ্যে বলতেছি আমরা lymph node involvement. If there is involvement of lymph node, then prognosis is likely bad, and if it doesn't involve lymph node, then prognosis is likely good. এরপরে আছে যে estrogen and progesterone receptor. If there is a good amount of estrogen and progesterone receptor, then the prognosis is likely to be good, and it will show good response against hormonal therapies. And যদি হচ্ছে মানে হরমোনাল থেরাপিতে আমরা কি ইউজ করি, ওই একটা ট্যামোক্সিফেন নামের ড্রাগ আছে, ওটা ইউজ করি। তো যদি ইস্ট্রোজেন প্রোস্টেরন রিসেপ্টর বেশি আছে তখন হচ্ছে এটার ভালো একটা ট্রিটমেন্টের জন্য ভালো থাকবে। এখন নাম্বার 4 এ আসি। নাম্বার 4 এ একটা হার টু প্রোটিন আছে। হার টু একটা মানে যে which is a product of oncogene. If the amount of this antigen is more, then the prognosis is going to be bad. And এর সাথে সাথে আরো কিছু ফ্যাক্টর গুলো আছে, যেমন platelet derived growth factor, transforming growth factor alpha. If these if these proteins are being produced, then prognosis is likely to be good. তো এটা ছিল যে prognostic and predictive factors for breast carcinoma. ওকে ভাইয়া, এরপর কোশ্চেনটা হচ্ছে a 50 years old woman presented with a hard breast lump enlarging over last 2 weeks. The overlying skin shows dimpling. What is your likely diagnosis? What investigation would you perform to confirm your provisional diagnosis? আচ্ছা, যদি আমরা লেট এজের একটা ফিমেল পাই, ধরেন যে ক্লোজ টু মেনোপজ, এটা এটা না যে ইয়ং এজের হতে পারে না, তবে মোস্টলি এই এজ দিকে হয়। তো ব্রেস্ট সাথে সাথে আমরা কিছু ফিচার গুলা পাই, যেমন হচ্ছে লাম্প। নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট লাম্প, ব্রেস্ট লাম্প থাকবে একটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে নিপল রিট্রাকশন পাবে। নাম্বার 3 টা হচ্ছে যে ডিম্পলিং পাবে। নাম্বার 4 টা হচ্ছে যে পিউরি অরেঞ্জ অপিয়ারেন্স, পিউরি অরেঞ্জ একটা থাকবে। এন্ড নাম্বার 5 টা হচ্ছে ইনভার্টেড নিপলও থাকতে পারে। যদি এই ফিচার গুলো আছে তো লাইকলি ইট ইজ সাজেস্টিভ অফ ব্রেস্ট কার্সিনোমা। এখন কি টাইপ ওটা তো বায়োপসি করা বোঝা যাবে, কিন্তু এই ফিচার গুলো আসলে লাইকলি ব্রেস্ট কার্সিনোমা। তারপর ইনভেস্টিগেটরি ফাইন্ডিং গুলো বলতেছি। এখন সার্জারিতে একটা ট্রিপল অ্যাসেসমেন্টের কথা আছে। ট্রিপল অ্যাসেসমেন্ট মধ্যে আছে নাম্বার 1 ক্লিনিক্যাল এক্সামিনেশন, নাম্বার 2 হচ্ছে যে ইমেজিং গুলা, এন্ড নাম্বার ইমেজিং মধ্যে আসতেছে আল্ট্রাসোনোগ্রাম এন্ড ম্যামোগ্রাম, এন্ড নাম্বার 3 টা হচ্ছে বায়োপসি, এফএনএসসি বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। তো এখন যদি ইনভেস্টিগেশনকে ভাগ করে বলি, তো নাম্বার 1 সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন আমরা ব্রেস্ট লাম্প পাবো তখন আমরা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম করব এন্ড ম্যামোগ্রাম করব। ম্যামোগ্রাম বেসিক্যালি ইয়ং এজের জন্য অত ভালো না, কারণ হচ্ছে যে ইয়ং এজে ব্রেস্ট তো একটু ডেন্স থাকে, তো ম্যামোগ্রাম ডিফারেন্সিয়েট না করতে পারে, এটার জন্য আল্ট্রাসোনোগ্রাম। বাট ম্যামোগ্রাম ইজ অ্যাপ্লিকেবল ফর ব্রেস্ট অফ ওল্ড ওমেন ক্লোজ টু মেনোপজিস। তো আমরা ইনভেস্টিগেশন ফাইন্ডিং মধ্যে নাম্বার 1 আল্ট্রাসোনোগ্রাম, নাম্বার 2 ম্যামোগ্রাম, নাম্বার 3 টা হচ্ছে এফএনএসি ফ্রম দ্যাট লাম্প, মানে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন অফ সাইটোলজি করে ফ্লুইডটা স্টাডি করব। নাম্বার 4 হচ্ছে বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। তো এই চারটা ছিল বেসিক একটা ইনভেস্টিগেশন। সাথে সাথে আমরা একটা চেস্ট এক্সরেও করতে পারি, চেস্ট এক্সরে, টু নো ইফ দেয়ার ইজ এনি metastasis to any other chest organs or not, like ribs or lungs. সাথে সাথে আমরা যদি লিম্ফ নোড কোনো আছে, লিম্ফ নোড যদি এনলার্জ আছে, তো আমরা লিম্ফ নোড বায়োপসিও করতে পারি।
তো এটা ছিল ইনভেস্টিগেশন ফাইন্ডিংস। আচ্ছা ভাইয়া, এবার হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ব্রেস্ট লাম্প? আচ্ছা, কজেস অফ ব্রেস্ট লাম্প, নাম্বার ওয়ান যেটা কজ আসবে, মানে ডিপেন্ডিং অন দ্য এজ বলতে হয় আর কি। যদি ইয়ং এজে, মানে নাম্বার ওয়ান যেটা আসবে ব্রেস্ট অ্যাবসেস, নাম্বার টু হচ্ছে মাস্টাইটিস, নাম্বার থ্রি হচ্ছে ফাইব্রোসিস্টিক চেঞ্জ, নাম্বার ফোর হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা, নাম্বার ফাইভটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। এন্ড যদি হচ্ছে এটা আমি একটা সিরিয়াল বললাম ফর ইয়ং এজ, বাট ফর ওল্ড এজ ব্রেস্ট কার্সিনোমাটা একটু উপরে বললে হবে, কারণ হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস তো কমন খুবই, তারপর ব্রেস্ট কার্সিনোমা বলে দিলে হবে, তারপর মাস্টাইটিস, তারপর ফাইব্রোসিস্টিক চেঞ্জ এন্ড ফাইব্রো অ্যাডেনোমা। এখন একটা কথা আছে এনডি নামের, ANDI, অ্যাবেরেশন ইন নর্মাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন। এখানেও আমরা লাম্পটা পাইতে পারি, কারণ হচ্ছে যে এখানে হবে ফাইব্রোসিস হবে এবং হচ্ছে সিস্টিক চেঞ্জ আসবে এবং হাইপারপ্লাসিয়া ইপিথেলিয়াম থাকবে, সাথে সাথে প্যাপিলোম্যাটোসিস থাকবে। তো এনডি নামের একটা টার্ম হয়েছে, এটাও আপনারা উল্লেখ করে দিতে পারেন। বাট এই ANDI, অ্যাবেরেশন ইন নর্মাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন, যখন আপনারা সার্জারি পড়বেন তখন পড়বেন। তো এটা উল্লেখ সবচেয়ে লাস্টে করলে ভালো হবে। আপনারা ANDI ইউজ করবেন না, আপনারা ফুল ফর্ম লিখবেন অ্যাবারেশন ইন নরমাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন। তো আমি আবার কজগুলো আবার রিপিট করে দিচ্ছি। নাম্বার ওয়ান ব্রেস্ট অ্যাবসেস, নাম্বার টু মাস্টাইটিস, নাম্বার টু হচ্ছে ফাইব্রোসিস্টিক চেঞ্জ, নাম্বার ফোর হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা, নাম্বার সিক্সটা হচ্ছে যে ব্রেস্ট কার্সিনোমা, তারপর ANDI লিখলে হবে, অ্যাবারেশন ইন নরমাল ডেভেলপমেন্ট এন্ড ইনভলিউশন। তো এটা ছিল কজেস অফ ব্রেস্ট লাম্প। এখন নেক্সট প্রশ্নে যাই আপু। আচ্ছা ভাই, আজকে আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে রিস্ক ফ্যাক্টরস অফ ব্রেস্ট কার্সিনোমা। রিস্ক ফ্যাক্টরস অফ ব্রেস্ট কার্সিনোমা, রিস্ক ফ্যাক্টর এখানে অনেক আছে। বেসিক্যালি এজ, লাইফস্টাইল, মেটাবলিক স্ট্যাটাস, এসবগুলো দেখতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে এজ, মোর কমন ফর ওল্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রেস, রেসের এন্ড যদি রেস এন্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন করি, মানে চিন্তা করি, তখন হচ্ছে ইট ইজ মোর কমন ফর ওয়েস্টার্ন পিপল or people from Caucasian race, like USA তে বেশি কমন। USA তে হচ্ছে এটা breast cancer is more frequent in comparison to Mongolian people, that is they are then in comparison to people living in Japan. তো geographical distribution ও বললাম। নাম্বার থ্রিটা হচ্ছে metabolic status or body condition like obesity, ওবেসিটিটা হচ্ছে চিফ একটা রিস্ক ফ্যাক্টর। নাম্বার ফোরটা হচ্ছে ডায়েটারি ফ্যাক্টর, ডায়েটারি ফ্যাক্টর মধ্যে যদি হাই ফ্যাটি অয়েলি ফুড খায় ওর হাই কার্বোহাইড্রেট ডায়েট গুলাতে বেশি ডিপেন্ডেন্ট, তখন হবে ব্রেস্ট কার্সিনোমা। নাম্বার ফাইভটা হচ্ছে যে লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল যারা যারা, স্পেশালি ফিমেল গুলা যারা যারা হয়, তো এখানে আমরা পাবো মানে দোজ হু আর সিডেন্টারি আর লাইকলি টু সাফার ফ্রম ব্রেস্ট কার্সিনোমা। তারপরে আসি সেক্সটা, সেক্সটা এখানে হচ্ছে যে যেহেতু এটা কমন, অনেক কমন ফর ফিমেল, বাট এটা না যে মেলের ক্ষেত্রে হয় না, মেলের ক্ষেত্রেও ব্রেস্ট কার্সিনোমা হইতে পারে ওখানে। কারণ হচ্ছে যে ডেভেলপমেন্টালি তো ব্রেস্ট থাকে সবার, পরবর্তীতে যখন উলফিয়ান ডাক্টের ফর্ম হয় এন্ড মুলিয়ান ডাক্টার রিগ্রেশন হয়, তখন হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্টটা স্টপ হবে। তো একটা ডেভেলপমেন্টাল একটা স্ট্রাকচার তো আছে ফর মেল অলসো, তো মেলের ক্ষেত্রেও হইতে পারে, বাট এটা অনেক কম, অনেক কম, না বলতে চলে, কিন্তু হয় না এটা বলা যায় না। তো জেন্ডারও অর সেক্সও লিখতে পারবেন আপনারা যে 99% of the breast carcinoma occurs for female, but 1% may occur in males. তো এটা ছিল রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট কার্সিনোমা। হ্যাঁ, আজকের আমাদের সেশনের কোশ্চেন মোটামুটি সবকিছু নিয়ে আপনি আলোচনা করছেন ভাইয়া। আর কোনো কোশ্চেন নাই এই রেনাল এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে। তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিচ্ছেন, এত সুন্দর করে বুঝাই দিচ্ছেন। আশা করি আপনার ক্লাসগুলো করলে মানে ছাত্র যারা দিবে তাদের আর কোনো কনফিউশন থাকবে না। মানে আপনি তো আজকে 10 নাম্বার সেশন নিচ্ছেন, তো 9টা ক্লাসে আপনি যত ভালো করে স্লাইড রেডি করে এতটা সময় দিয়ে আমাদের সাহায্য করছেন ভাই, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ আমাদের আপু। সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সময় নিয়ে এত মনোযোগ দিয়ে আমাদের সেশনটা দেখার জন্য। আপনারা যদি কেউ ভাইয়ার পূর্ববর্তী সেশন গুলো দেখতে চান, তাহলে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে প্যাথোলজি প্লেলিস্টে গেলেই ভাইয়ার সবগুলো
সেশন সেখানে পেয়ে যাবেন। আর ভাইয়ার পরবর্তী সেশন দেখার জন্যই এক্সিস মেডিকেল স্কুলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আমি হচ্ছে ধন্যবাদ দিতে চাই ফাতেমা আপুকে এবং অ্যাক্সিস মেডিকেল পরিবারকে এবং সবাই ছোট ভাই বোনদের যারা সেশন দেখতেছেন, অডিয়েন্সদেরকে, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝাই দিয়েছেন। ভাই আসলে অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ আপু, হ্যাঁ ভাইয়া। সুন্দর ভাই তাহলে কোশ্চেন আমি করছেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমরা কি মিটিং টেন্ড করে দিব? আচ্ছা, ইন করে দিই আমরা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।